এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকে আমাদের ভার্সিটি মাস্টার ক্লাসে। তো দেখতে পাচ্ছি যে এখানে আজকে আমরা চ্যাপ্টার 4 নিউটনীয় বলবিদ্যার লেকচার 2। প্রিভিয়াস ক্লাসে অলরেডি আমরা এখান থেকে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আসে বা কি কি টাইপ আছে সেগুলো বেসিক ধারণা তোমাদেরকে দিয়ে আসছিলাম, এবং ওখানে মোটামুটি ভেঙে চড়ে যে আমাদের থিওরি বলের ক্ষেত্রে এফ ইকুয়াল টু এম এ বা কিভাবে তুমি বলকে অ্যাপ্লাই করবা বা বল জিনিসটা কি, এই কথাগুলো মোটামুটি ক্লিয়ার করে আসছিলাম। এবং তার সাথে বিভিন্ন ভার্সিটির বিভিন্ন সালে যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আসছে সেটা ডিসকাস করছি। আজকে এখানে আমরা ওই সবগুলো টাইপের মধ্যে যে এই দুই টাইপ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 4 এবং 5, কৌণিক ভরবেগ এবং গতিশক্তি, তার সাথে জড়তার ভ্রামক এবং টর্ক। অ্যাকচুয়ালি কালকের বা লেকচার 1 এর সাথে লেকচার 2 এর ডিরেক্টলি কানেকশনটা হচ্ছে এই জায়গাতে। ওখানে তোমরা শুধুমাত্র লিনিয়ার মোশন নিয়ে চিন্তা করছো। ধরা যাক যদি আমি কলমটার কথা বলি, এটাকে আমরা সোজা এভাবে ছুঁড়ে মারবো, তাহলে কি হবে? এই কলমটা সোজা মুভ করে এভাবে চলে যাবে। কিন্তু এই কলমটাকে তুমি চাইলে আবার সোজা ছুঁড়ে না মেরে এভাবে ধরে হাত দিয়ে এভাবে ছুঁড়ে মারতে পারো। তখন কি হবে? এই কলমটা ঘুরতে ঘুরতে সামনের দিকে আগায় যাবে। তার মানে কোনো বস্তুর একটা ঘূর্ণন দেওয়া সম্ভব, আবার চাইলে কোনো বস্তুর শুধুমাত্র রৈখিক ভাবে সরানো কিন্তু হওয়া সম্ভব। মানে মেইন কথা হচ্ছে আমরা লিনিয়ার চিন্তা করব নাকি ঘূর্ণন চিন্তা করব, এই জিনিসটাই লেকচার 1 আর লেকচার 2 এর মধ্যে মেইন ডিফারেন্স। লেকচার 1 এ আমরা শুধুমাত্র এই রৈখিক ব্যাপারগুলোকে চিন্তা করছি, কৌণিক ব্যাপারগুলোকে কোনো হিসাবে আমরা আনি নাই। আর লেকচার 2 এর মধ্যে ওই কৌণিক ব্যাপারগুলোই আসবে। বাস্তবে সত্যি কথা বলতে কি প্রত্যেকটা জায়গাতে কৌণিক ব্যাপারই কাজ করে। তোমার মাথার উপরে ফ্যানের কথা চিন্তা করো, তোমার মোবাইল ফোনের ভাইব্রেশন চিন্তা করো, ইভেন আরো ইজি করি, রিক্সায় যখন তুমি ওঠো, রিক্সা মামা কি করে? প্যাডলিং করে, মানে তোমার দুই পা দিয়ে এইভাবে একটা গোল ডিস্ককে উনি ঘুরান এবং তার ফলাফল রিক্সার বডি সামনে আগায় যায়। প্রত্যেকটা যন্ত্রেই লিটারালি অ্যাকচুয়ালি ঘূর্ণনটাই কিন্তু মেইন প্রভাব ফেলে। যে কোনো যন্ত্র যদি ভালো করে চিন্তা করো, ঘূর্ণনের সাথে সামহাও কিন্তু সবকিছু জড়িত। সো ঘূর্ণন ব্যাপারটাকে আমরা বাদ দিতে পারবো না। শুধু এই যন্ত্রের কথা কেন, তুমি যদি আমাদের পৃথিবী, সূর্য, পুরো সোলার সিস্টেমকে চিন্তা করো, দেখো সেখানেও কিন্তু গ্রহগুলো ঘূর্ণায়মান অবস্থা আছে নিজ অক্ষে, এমনকি সূর্যকে কেন্দ্র করেও কিন্তু ঘূর্ণায়মান। অর্থাৎ এই ঘূর্ণন ব্যাপারটাকে ইগনোর করা কিন্তু আসলেই কোনো সুযোগ থাকে না। ওকে, তাহলে এখন আমরা এক্সাম্পল বাদ দিয়ে ডিরেক্টলি ম্যাথে ঢুকি। এবং দেখো এই দুইটা টাইপই 3 স্টার করে দেওয়া আছে। তার মানে যে কোনো ভার্সিটির পরীক্ষায় যে কোনো বছরের জন্যই দুইটা টাইপই মারাত্মক ইম্পর্টেন্ট। আমি সবসময় বলে আসছি যে তুমি কখনোই 3 স্টার জায়গায় 1 স্টার দেখলেও এটা ভাববা না যেটা মানে কম ইম্পর্টেন্ট। এই কথা মানে এটা কম আসছে বাট কম ইম্পর্টেন্ট বলতে চাও না। তার কারণ ভার্সিটি পরীক্ষাগুলোতে রিসেন্ট টাইমগুলোতে কোশ্চেন গুলোকে ঘুরায় ঘুরায় দেওয়া শুরু করছে, অর্থাৎ 2-3 টাইপকে একটার মধ্যে বানায় একটা পুরো প্রবলেম ডিজাইন করা শুরু হয়েছে। তাই আমরা সবকিছু পড়ে যাব, তারপর যা পরীক্ষা আসবে। আচ্ছা, দেখি তাহলে আমরা বিভিন্ন সাল ভিত্তিক কথাবার্তা যে শুরুতেই খেয়াল করি। ঢাকা ভার্সিটির ক্ষেত্রে এই জায়গা থেকে প্রথম টাইপ থেকে আর কি আমাদের যে কৌণিক ভরবেগ এবং কৌণিক গতিশক্তি, এখানে মোটামুটি 1 বা 2 বছর গ্যাপ দিয়ে কিন্তু প্রশ্ন আসতেই থাকে। অনেকে ভাবো যে ভাই যেহেতু এখানে অনেক বছর ধরে আসতেছে না, তাহলে আমাদের আর দরকার নেই, পড়বো না, এইভাবে চিন্তা করো না। সেই জায়গাতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রিসেন্ট টাইমে কিন্তু মোটামুটি ভালোভাবে প্রশ্ন দিয়ে যাচ্ছে। আমি সবসময় কেন ঢাকা ভার্সিটি পরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথাই বলি, তার কারণ তাদের কিন্তু প্রশ্ন একই সাথে অনেকগুলো ব্রাঞ্চের জন্য হয়, সরি ব্রাঞ্চ বলা উচিত না, অনেকগুলো শাখার জন্য হয়, এভাবে বলা উচিত। এই কথা মানে সকাল শিফটে পরীক্ষা, দুপুর শিফটে পরীক্ষা, এরকম অনেকগুলো শিফটে শিফটে পরীক্ষা হয়। সো এখানে কোশ্চেন টাইপও কিন্তু সেম থাকলে অনেকগুলো করে প্রশ্ন পাওয়া যায়। তাই তোমরা যদি ঢাকা ভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একই সাথে কম্পেয়ার করো, তুমি বেশ ওদের সামঞ্জস্য পাবা, মানে প্রশ্নটা মিল আছে, একটা প্যাটার্ন আছে। এবং বাকিদেরকেও আমি অগ্রাহ্য করতেছি না, দেখো তারা কিন্তু মোটামুটি প্রতি বছরই গড়ে 1 বা 2 বছর পর পর দিয়ে যাচ্ছে। লাস্টে 17-18 সালের পর থেকে এখান থেকে প্রশ্ন দেওয়ার টেন্ডেন্সি কিন্তু সবারই বেড়ে গেছে। তোমাদের ক্ষেত্রে এখান থেকে প্রশ্নের সম্ভাবনা অনেক অনেক বেশি। যদিও এখনো কেউ এখান থেকে রিটেন প্রশ্ন দেয় নাই, কিন্তু এর মানে তো এই না তোমার বছর আসতে পারে না, আসতেই পারে। ঠিক আছে, দেখি যে প্রথমে আমাদের এই কৌণিক ভরবেগের মধ্যে কি বিষয় আসে। কথা বলার আগেই আমরা একটু 3টা ছবি ভালো করে খেয়াল করি। দেখো এখানে আসলে করতেছেটা কি, বাম পাশের 2টা ছবি তোমার মোটামুটি কমন সেন্সে এক দেখাতে বোঝার কথা। যে এখানে একজন ড্যান্সার আছেন, যদি স্কেটস পরা, দেখো যে হয়তো ছোট্ট করে দেখতে পারতেছো না, স্কেটস পরা, বা স্কেটস লাগবে না, তুমি নিজে ধরো কোনো নাচের মধ্যে ঘুরবা। তো সেই ক্ষেত্রে তুমি যদি তোমার বডির 2টা হাতকে একদম প্রসারিত করে দাও, যত স্পিডে ঘুরতে পারবা, যদি তুমি তোমার 2টা হাতকে সংকুচিত করে আনো,
তখন তুমি আরো বেশি জোরে ঘুরতে পারবা। এইটা ভালো করে দেখতে পারবা, দেখবা বিভিন্ন আইস স্কেটস এর উপর কম্পিটিশন হয়, কখনো একজন বা দুইজন মিলে মিলে পেয়ার হয়ে বিভিন্ন পারফরমেন্স করেন। তখন ওনারা যখন রোল করতেছেন, ঘুরতেছেন, যখনই হাতটা ওনারা গুটায় ফেলেন, ওনাদের বডি প্রচন্ড স্পিডে ঘোরা শুরু করে। কিন্তু যখন ওরা হাতটা প্রসারিত রাখেন, তখন কিন্তু অত জোরে ঘুরতে পারেন না। শুধু নাচের ক্ষেত্রেই না, যারা মার্শাল আর্টের সাথে জড়িত বা ধরো অ্যাটলিস্ট অ্যাকশন মুভি দেখো, তো দেখা কথা যে টাইকোন্ডোতে স্পেশালি যখন কিক গুলো করা হয় 360 বা ব্যাক ফ্লিপ, তুমি যেটাই বলো, প্রথমে তারা কিন্তু হাতটা খুব বড় করে খুলে নেন, মানে জাম্প দেওয়ার আগে, বা যে মোমেন্টে লাফটা দিবেন, মানে বাতাসে ওনারা ঘোরেন, তখন কিন্তু হাতটা সংকুচিত করে ফেলেন এবং জাস্ট ল্যান্ডিং মোমেন্টে পাটাকে ফেলে দেন। তার মানে প্রথমে গ্রাউন্ডে ওনারা এনার্জি নিজের মধ্যে স্টোর করেন, সেইটাকে ইউজ করে উনি ওনার বডির শেপটাকে সংকুচিত করে উনি ওনার স্পিড, ঘূর্ণনের স্পিডটাকে বাড়ায় ফেলেন, তারপরে উনি ওটাকে অন্য কোনো কাজে ইউজ করেন। শুধু এইটা না, তোমরা হয়তো এখনকার মুভিগুলোতে বা 2008-এর পরে মুভিগুলো দেখার কথা, এক বিল্ডিং থেকে লাফ দিয়ে আরেক বিল্ডিং এ চলে যায় কিন্তু কারো হাত পা ভাঙে না। এটা কেন হয়? এবং এটা বাস্তব সম্ভব, শুধু এমন না যে মুভির জন্যই করা হয়। এটা হচ্ছে এইভাবে যে যখন তুমি একটা বিল্ডিং এর উপর থেকে লাফ দিচ্ছ, তোমার মধ্যে তো বিভব শক্তি অনেক আছে, ইভেন গতি শক্তিও আছে। তো যখন তুমি লাফ দিচ্ছ, বাতাসে তোমার বডি যখন ঘুরতে 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 পড়বে, তুমি কিন্তু বাতাসেই টোটাল এনার্জির অনেকটা শক্তি ঘূর্ণনেই ব্যয় করে ফেলছো। তার মানে ধরলাম একটা উঁচু ছাদের বিল্ডিং এ তোমার এনার্জি 100% ধরলাম, তুমি যখন লাফ দিবে, তোমার শক্তির অনেকটা অংশ বাতাসে ঘুরতে 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 ব্যয় হয়ে যাবে। সো তুমি যখন গ্রাউন্ডে এসে টাচ করবা, আর থাকবে 10% এনার্জি। সো ওই এনার্জি দিয়ে তোমার পা ভাঙবে না, তুমি সেফ থাকবা। তার মানে ঘূর্ণনকে কাজে লাগাই কিন্তু তুমি তো জানো বাঁচাইতে পারো। এগুলো ভাবার দরকার আছে। আর এই জন্য আমরা ইউটিউবে বা গুগলে প্রচুর অ্যানিমেশন আছে, একটু নিজেরা স্টাডি করবো, তাহলে ভালো ফিল করতে পারবো। আচ্ছা, এখন আমরা এই ব্যাপারটাকে একটু ফর্মুলা আকারে বোঝার চেষ্টা করি। তাহলে সবার আগে ভরবেগ টার্মটা বলি। এটা আমরা পড়ে আসছি সেই ক্লাস 9-10 থেকেই। ভর এবং বেগের গুণফলকে বলি আমরা ভরবেগ। ভর কিন্তু স্কেলার রাশি, কিন্তু বেগ ভেক্টর রাশি, তাই ভরবেগও একটা ভেক্টর রাশি। আমরা এর আগের দিন পড়ে আসছিলাম যে তুমি যদি বলকে পেতে চাও, এফ কে পেতে চাও, তাহলে তোমাকে এই ভরবেগের পরিবর্তন ঘটাতে হবে সময়ের সাপেক্ষে। আমরা এভাবে লিখে তোমাকে দেখা আসছিলাম। আমি ভেক্টর সাইন দিলাম না, জাস্ট লিখলাম আর কি, ডিপি ওভার ডিটি, মানে তোমার হচ্ছে এফ। তো ঠিক একইভাবে এই ভরবেগটাকে যদি আমরা এখন রূপান্তর করতে চাই কৌণিক ভরবেগে, মানে ঘূর্ণনকে আনতে চাই, তো মনে রাখবা যখনই ঘূর্ণন কনসেপ্টটাকে আমরা আনতে চাই, তখনই একটা আর চলে আসে। এই আর জিনিসটার সবচেয়ে সিম্পল ব্যাখ্যাটা কি? সিম্পল ব্যাখ্যাটা হচ্ছে, ধরো এটা একটা অক্ষ ধরে নাও, এবং এই অক্ষ থেকে একটা বস্তু কিছু একটা দূরত্বে আছে, এই দূরত্ব মেনটেন করে সে এভাবে ঘুরতে থাকবে। যখন সে ঘূর্ণায়মান অবস্থায় আছে, তখন অক্ষ হতে ওই বস্তুর যে লম্ব দূরত্ব, এটাকে বলা হয় সিম্পলি আর, যার খাঁটি বাংলা হচ্ছে আমরা পড়ছিলাম অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর। মূল বিন্দুর সাপেক্ষে তুমি যতটুকু দূরত্বে আছো, এটাকে বলি আমরা অবস্থান ভেক্টর বা সিম্পলি পজিশন ভেক্টর বা রেডিয়াস ভেক্টর। তাহলে যদি আমরা এই রৈখিক ভরবেগটাকে কৌণিক ভরবেগে রূপান্তর করতে চাই, তাহলে রৈখিক ভরবেগের সাথে এই আরটাকে গুণ করতে হবে। কিন্তু কিরকম গুণ দিব? এই গুণটা হইতে হবে ক্রস গুণন। ক্রস গুণন করলে পেয়ে যাব আমরা এল। তার মানে সোজা করে বললে অবস্থান ভেক্টর দিয়ে গুণ করলেই পাওয়া যাবে রৈখিক থেকে কৌণিকের মান। এখন ক্রস গুণন বলতে কিন্তু আমরা ভেক্টর চ্যাপ্টারে পড়ে আসছিলাম যে এই দুইটা ভেক্টর মিলে তোমার আরেকটা নতুন ডিরেকশনে ভেক্টর যাবে। এই কথা মানে হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর এবং ভরবেগ যেই তলে থাকবে, তার লম্ব দিকে পাওয়া যাবে এল এর মান। ধরে নেই, জাস্ট ভাবার জন্য ধরে নেই এইভাবে, যে ধরো আর বলতে এখানে আমরা এক্স অক্ষকে বুঝবো, আর পি বলতে আমরা এখানে ওয়াই অক্ষকে বুঝবো। তার মানে এরা দুইজন মিলে কি একটা এক্স ওয়াই তলের উপরে এক্সিস্ট করে। তাহলে এদের ফলাফলটা পাওয়া যাবে জেড অক্ষের দিকে। এটাকে এভাবে একদমই বলা উচিত না, জাস্ট তোমাকে একটু ইজি করে ভাবার জন্য বললাম। যদি ব্যাপারটা এমন হইতোই যে ওরা যে তলে আছে ওইটা এক্স ওয়াই তল, তাহলে তুমি এটাকে বলতে পারো জেড তলের দিকে থাকবে। কিন্তু যেহেতু ত্রিমাত্রিক ব্যাপার স্যাপার, তুমি এত সুন্দর করে একটা তলে আবদ্ধ করতে পারবা না, ওটা একটু চিন্তা করে বের করতে হবে। করা যাবে, কিন্তু এইভাবে লেখা উচিত না। জাস্ট তোমাকে বোঝানোর খাতিরে আমি তোমাকে বললাম। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে এখানে ত্রিমাত্রিক ব্যাপার স্যাপার জড়ায় যাচ্ছে। ওটাকে ইজি করে বোঝানোর জন্য আমরা ডান পাশের এই ছবিটাকে কাজে লাগাইতে পারি। যেমন দেখো, এখানে তোমার একটা চাকতি বলা আছে, একটা ডিস্ক, 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন। যদি এটাকে তুমি ঘোরানো শুরু করো, কোনো বস্তুকে ঘুরাইতে গেলেই তো ওখানে কৌণিক ভরবেগ জড়ায় যাচ্ছে, তখন তার দিকটা কিভাবে পাবো? দিকটা বোঝার জন্য আমরা
ডান হাতকে ইউজ করব। এই দেখো রাইট হ্যান্ড কিন্তু লেখা আছে, মানে আমাদের ডান হাতকে ইউজ করব। এখানে কি করব, এই যে 4টা আঙ্গুল না, এই 4টা আঙ্গুল যেভাবে ঘুরবে সেটা হচ্ছে এই ঘূর্ণনের দিকটাকে বুঝাবে। তো ধরো এই যে আমাদের ডিস্কটা এভাবে ঘুরে আসতেছে, তো 4টা আঙ্গুল দিয়ে আমি ঘূর্ণনটাকে বুঝাইলাম, এবং আমাদের যে পঞ্চম আঙ্গুল বা বৃদ্ধাঙ্গুলি তার দিকটা যেই দিকে হবে, এই দেখো আপওয়ার্ড, তার মানে এল এর দিকটা হবে এই দিক বরাবর। তার মানে যদি আমরা কোনো বস্তুকে ঘুরাই, এই তলের সাইডে আমি হাতটাকে প্লেস করি, তখন এই বৃদ্ধাঙ্গুলি যেই দিকে দেখাবে সেই দিকটাই হবে আমাদের জন্য কৌণিক ভরবেগের দিক। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। এবং ওমেগাটাও কিন্তু ওই একই দিকে হয়, এটা মনে রাখবা যে কৌণিক ভরবেগের দিক আর কৌণিক বেগের দিকটা কিন্তু একই দিকে থাকে। তো সূত্র আকারে এটা হচ্ছে আর এর পরিবর্তে এখানে আমরা আর ক্রস পি এর পরিবর্তে এম ভি আর সাইন থিটা লিখে ফেললাম। এখন তারপরে তুমি ভাবো যে ভাই এই হুট করে আই ওমেগা কেমনে আসলো আবার? এটা আসলো এইভাবে, আমরা কিছুক্ষণ পরে আবার জড়তার ভ্রামক নিয়ে পড়বো। তো জড়তার ভ্রামকের মধ্যে জানতে পারবো যে আই সমান সমান হচ্ছে এম আর স্কোয়ার। তো যদি আমরা এখান থেকে এই এম এবং আরটাকে নিয়ে চিন্তা করতে চাই, তাহলে কিন্তু এম আর স্কোয়ার পাওয়া যাবে কিভাবে? আমরা জানি রৈখিক বেগের সাথে কৌণিক বেগের ডাইরেক্ট সম্পর্ক আছে, ওটাকে এখন আমরা একটু বের করার চেষ্টা করি যে এক্স্যাক্টলি কিভাবে জড়িত। দেখো, যখনই আমরা কোনো ব্যাসার্ধের বৃত্তর, যে কোনো ব্যাসার্ধের বৃত্তকে দিয়ে একটা বৃত্তচাপকে বের করতে চাই, তখন আমরা এস ইকুয়াল টু আর থিটা এমনটা বলি না? কথা মানে হচ্ছে এই যে একটা বৃত্তের একটা ক্ষুদ্র অংশ, যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, তো যদি আমরা এই দুইটা ব্যাসার্ধের মধ্যবর্তী কোণকে থিটা বলি, তখন দেখা যাবে এই যে বৃত্তচাপটার দৈর্ঘ্য এস, এই মানটা হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা। তাহলে আমরা যদি চাই এখানে দুইটা ব্যাপার চিন্তা করতে পারি, সেটা হইলো এই যে রৈখিক তোমার দূরত্ব এস, তার সাথে ভিতরে কিন্তু কৌণিক দূরত্বের ডাইরেক্ট কানেকশন আছে। সুন্দর করে বলা উচিত রৈখিক সরণ তোমার যেখানে এস, তার সাথে কৌণিক সরণ থিটা, এর ডাইরেক্ট কানেকশন এস ইকুয়াল টু আর থিটা। যদি আমরা উভয় পক্ষকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, বা ইজি করে বললে টি এর সাপেক্ষে যে ভাগ করে দেই, তাহলে কি পাচ্ছি? এস ডিভাইডেড বাই টি সমান সমান আর ইন্টু থিটা বাই টি। এখন যদি আমরা ভাগটা করে ফেলি, এস বাই টি এটা কিন্তু বেগকে নির্দেশ করে, ভি সমান সমান ব্যাসার্ধ তো বদলাচ্ছে না, কনস্ট্যান্ট, থিটা বাই টি এটা মানে তোমার হচ্ছে ওমেগা, কারণ কৌণিক সরণকে সময় দিয়ে ভাগ করলে কৌণিক বেগ পাওয়া যায়। তাহলে আমি চাইলে ভি সমান সমান ওমেগা আর যে কোন জায়গায় লিখতে পারি, তাহলে এখানে ভি এর পরিবর্তে আমরা ওমেগা আর চিন্তা করতে পারি। এবার একটু ভাবো, যদি আমরা মানগুলো বসাই দিই, একটা কাজ করি, আমি এখানে উপর দিয়ে মানগুলোকে বসাই, তাতে তোমাদের দেখতে সুবিধা হবে। এখানে এম তো এম এর মতো থাকবে, তাকে নিয়ে আমরা বদার হচ্ছি না। ভি এর পরিবর্তে আসবে ওমেগা এবং আর, পাশের এই আরটা হয়ে যাবে তাহলে মিলে আর স্কোয়ার, এবং তার সাথে হচ্ছে আমাদের সাইন থিটা। এখন তুমি চিন্তা করো একবার যে এম আর স্কোয়ার এটা মানে কিন্তু আই, তাহলে আই ওমেগা সাইন থিটা, আই সমান সমান এম আর স্কয়ার জড়তার ভ্রামক, এটা আমরা একটু আগে দেখে আসছিলাম। তাহলে আই ওমেগা সাইন থিটা, এখান থেকেই এই রেখাটা হয়ে গেছে সর্বোচ্চ মান আই ওমেগা। হোপফুলি আমরা বুঝতে পারছি কেন এভাবে ভেঙে ভেঙে দেখাচ্ছি, কারণ তোমাদের পরীক্ষা যে কোন জায়গা থেকে এমসিকিউ স্যার দিয়ে বসবে বা কোন ফর্মুলা যে উনি কাজে লাগাই বসবেন, এটা কিন্তু বলা খুবই খুবই মুশকিল। এটা আমাদেরকে নিজেরা প্র্যাকটিস করে করে ভাবতে হবে কখন কি দিলে আমরা কি করব। ঠিক আছে, সো আমি সবসময় থিওরিতে বেশি ফোকাস দিই, কারণ থিওরি ভালো বুঝলে তুমি ম্যাথ এমনিই পারবা, ভয় পাওয়ার কিছু নাই। তাহলে এইটার একটা এক্সাম্পল আমরা দেখার চেষ্টা করতে পারি এই যে এখানে, সেটা হচ্ছেন একজন ডাইভার। ডাইভার বলতে যে সুইমিং পুল লাফ দেওয়ার উপর থেকে তাকে ডাইভার বলা যায়, ড্রাইভার না, ডাইভার। তো একজন ডাইভার এখানে উপর থেকে জাম্প দিবেন, তো ওনার বডি জাম্প দ্বারা কি হচ্ছে, উনি কিন্তু এই প্লেটটার উপর আগে সোজা একটু হাতে সোজা করে এরকম লাফালাফি করেন, মানে একটু এনার্জি গেইন করেন, ওই এনার্জিকে ইউজ করে ওনার বডিকে কম বাঁকায় ফেলেন। তো দেখো যখন উনি এই বাতাসে এয়ারে আছেন, একটু এই জায়গাটা খেয়াল করি আমরা, এই যে দেখো এরকম বাতাসে কোন একটা পয়েন্টে আছেন, তখন উনি কি করেন, এই জায়গাতে উনি যেই এনার্জিটাকে নিচ্ছেন সেই এনার্জিকে বাতাসে ওনার বডিকে রোটেট করাইতে উনি ব্যবহার করতেছেন, এবং রোটেট করাইতে করাইতে পরে আস্তে করে সোজা করে ঠাস করে নেমে গেছেন। তার মানে আমরা কিন্তু অ্যাকচুয়ালি শক্তি সকল জায়গাতেই সংরক্ষিত রাখতে পারি, কিন্তু শক্তি এক একবার এক একটা রূপে বা এক একটা ভাবে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই সেম কনসেপ্ট গুলো কিন্তু টাইকোয়ান্ডোতে কিক করার ক্ষেত্রেও কাজে আসতেছে। তার মানে আমরা যখনই বডিকে ঘুরাচ্ছি বা মোচড় দিচ্ছি, সেই ক্ষেত্রে যে আমাদের কৌণিক ভরবেগ অথবা কৌণিক ভরবেগের যে পরিবর্তন হচ্ছে, সেটা কিন্তু এম ভি আর সাইন থিটা
বা তুমি চাইলে আই ওমেগা এইভাবে প্রকাশ করতে পারো। একটা বিষয় চিন্তা করা উচিত, যদি রৈখিক ভরবেগের পরিবর্তনকে তুমি বল দিয়ে বলতে চাও, তাহলে কৌণিক ভরবেগের পরিবর্তনকেও তো কিছু একটা বলা যেতে পারে, তাই না? চিন্তা করে এভাবে যে একটা বস্তুর রৈখিক ভরবেগ চেঞ্জ মানে কি, বল প্রয়োগ করলাম, ধাক্কা মারলাম, সরে গেল, তাই না? আর একটা বস্তু তুমি ঘুরায় ফেলতেছো, তাহলে কৌণিক ভরবেগের পরিবর্তন, কোন বস্তুকে ঘুরানোর জন্য যা দিতে হয় ওটাকে সিম্পলি বলি আমরা টর্ক, মানে বলেরই কৌণিক ভার্সনকে বলি আমরা টর্ক। ঠিক আছে, তাহলে এখন দেখি যে কিভাবে এখানে টর্ক আছে বা বের করা যায় কিনা। অবশ্যই যাবে। তাই যদি আমরা এই যে কৌণিক ভরবেগকে সময়ের সাথে পরিবর্তন করতে চাই, বেসিক্যালি ডিফারেন্সিয়েট করতে চাই, তাহলে কি হইতে পারে? আমরা চাইলে এই লাইনটাকে ইউজ করেও করতে পারি, আমরা চাইলে আই ওমেগা দিয়েও কিন্তু করতে পারি। এটা এখন তোমাদের ইচ্ছা, মানে তুমি কিভাবে এটাকে করতে পছন্দ করো। সত্যি অর্থে যদি আমি একদম ভেঙে চুরে করতে হয়, তাহলে এটাকে লেখা হচ্ছে এভাবে যে ডি ডিটি অফ এম ভি আর সাইন থিটা। যদি একদম ঠিক মতো করতে হয় তাহলে আমাদের এইভাবে ধরে আগাইতে হবে, কারণ পরিবর্তনটা যে কার হচ্ছে সেটা কিন্তু আমি নর্মালি এক দেখায় বলতে পারবো না। যেমন বাস্তবে ভরও বদলাইতে পারে, এটা আমি আগের কাছে বলছিলাম, বেগও বদলাতে পারে, রেডিয়াসও কিন্তু চেঞ্জ হইতে পারে, অসম্ভব কিন্তু না। তাই কি সাইন থিটা এইটাও বদলাইতে পারে, অ্যাকচুয়ালি সবকিছুই বদলাতে পারে। কিন্তু আমরা আমাদের বুঝার সুবিধার্থে বা ইজি করার জন্য বা তোমাদের সিলেবাসের মধ্যে থাকার জন্য সিম্পল ভাবে আমরা এখানে আই ওমেগা এই ব্যাপারটাকে ডিফারেন্সিয়েট করার চেষ্টা করতেছি টাইমের সাপেক্ষে। তাহলে কোন বস্তুর যে জড়তার ভ্রামক আই, এটা কিন্তু সময়ের সাথে বদলাচ্ছে না, এটা কিন্তু কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। কিন্তু ডি ওমেগা ওভার ডিটি এটা পসিবল, অর্থাৎ সময়ের সাথে কৌণিক বেগটা বদলাতে পারে। কেন আই বদলাচ্ছে না? তার কারণ তোমাদের এখানে বস্তুর ভর, অক্ষ হতে তার দূরত্ব মানে লম্ব দূরত্ব, এই বিষয়গুলো বদলাচ্ছে না, বা বস্তুর শেপ বদলাচ্ছে না, আমরা এমনটা ধরে নিচ্ছি, এই জন্য আইকে আমরা হাত দিচ্ছি না, শুধুমাত্র ওমেগা বদলাচ্ছে। এখন তুমি যে লজিক্যালি ভাবো তো, সেটা হলো আমরা যদি বেগের পরিবর্তন সময় সাপেক্ষে করি তাকে আমরা ত্বরণ বলি। যদি এটা রৈখিক বেগ হইতো তাহলে রৈখিক বেগ আর ত্বরণকে ভাগ করলে আমরা রৈখিক ত্বরণকে পাইতাম, কৌণিক বেগ আর সময়কে ভাগ করলে আমরা কৌণিক ত্বরণকে পাবো। কৌণিক ত্বরণকে লিখতে হয় আলফা দিয়ে। তার মানে আমরা ফাইনালি পেয়ে গেলাম যে যেই জিনিসটাকে অ্যাপ্লাই করলে কৌণিক ভরবেগের চেঞ্জ হয় সেই জিনিসটা আসলে এটা আই আলফা। তার মানে আমরা অ্যাকচুয়ালি প্রুফ করে ফেললাম যে টাউ সমান সমান আই আলফা। এই টাউ এর নামটাই হচ্ছে অ্যাকচুয়ালি টর্ক, বা সিম্পলি যার জন্য তুমি ঘুরতে বাধ্য হচ্ছ। আই হচ্ছে যাকে ঘুরাবা তার জড়তার ভ্রামক, আর আলফা হচ্ছে এখানে কৌণিক ত্বরণ। তুমি কিন্তু চাইলে আলফার মানটাও বের করতে পারবা কিভাবে। একটু আগে মনে আছে যে আমরা ভি সমান সমান ওমেগা আর প্রুফ করে আসছিলাম, ভি সমান সমান ওমেগা ইন্টু আর। যদি আমরা এইটাকেও উভয় পক্ষে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, ডি ডিটি অফ ভি সমান সমান ডি ডিটি অফ ওমেগা আর, বা ছোট বাচ্চাদের মতো বললে আমরা টি দিয়ে এখানে ভাগ করছি, তাহলে ভি যদি টি এর সাপেক্ষে তুমি ডিফারেন্সিয়েট করো রৈখিক ত্বরণ পেয়ে যাচ্ছ, কারণ রৈখিক বেগ থেকে রৈখিক ত্বরণ আসে, সমান সমান আর কি কিছু করার নাই, কারণ আমরা এখানে ব্যাসকে বদলাচ্ছি না, আর সময়ের সাথে ওমেগাকে বদলে পাওয়া যাবে আলফা। তো কেউ যদি জিজ্ঞেস করে যে রৈখিক ত্বরণ আর কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্কটা কি, এটা হচ্ছে এ সমান সমান আর আলফা। তুমি চাইলে ওখান থেকে ধরে কিন্তু এটাকে এখানেও আনতে পারো তোমার যে মনে হয়। তুমি এই চিন্তা করবা যে দিন শেষ সবই হচ্ছে ভরবেগের পরিবর্তনটা যে করায় সেই বল, যদি এই ভরবেগটা কৌণিক হয়ে যায় তাহলে ওই বলটাই কৌণিক বল, যাকে বলি আমরা টর্ক। ঠিক আছে, এবার চিন্তা করবো তাহলেই হবে, এত জোর করে ভাবার কিছু নাই। চলো সামনে যাই। এখন আমরা একটু শক্তি নিয়ে চিন্তা করব। এতক্ষণ তো বল, ত্বরণ, বেগ এগুলোর কথা বললাম, এখন যাব আমরা শক্তির কাছে। তোমাদের অবশ্যই মনে থাকার কথা যে আমরা কিভাবে কাজ শক্তি উপপাদ্য জিনিসটাকে চিন্তা করতাম। একটু এই জায়গাতে আসি আমরা। এখানে দুইটা চিত্র তোমাকে দেওয়া আছে এটা চিন্তা করার জন্য। প্রথম চিত্রে দেখানো হচ্ছে যে কোনো তলের উপরে একটা, ধরো এখানে এম ভরের বস্তু আছে, এই এম ভরের বস্তুর উপরে আমরা এফ বল প্রয়োগ করলাম এবং এটা ডি পরিমাণ দূরত্ব অতিক্রম করলো, বা সিম্পলি ডি পরিমাণ সরণ হলো কারণ এটা লিনিয়ার, এবং এই জায়গাতে তার বেগটা হলো ভি। তো যখন এই বস্তুর বল প্রয়োগ করছিলাম তখন তার বেগ থাকতেও পারে নাও থাকতে পারে। যদি আমরা ধরে নিই যখন বলটা প্রয়োগ করা হলো তখন তার আদি বেগটা হচ্ছে ইউ, আর তার কিছুক্ষণ পরে তার বেগ পরিবর্তন হয়ে হয়ে গেল ভি।
আর এই মোমেন্টে সে ডি পরিমাণ দূরত্ব সরে গেল, তাহলে এখানে কি পরিমাণের কৃত কাজ হলো এটা কিন্তু চাইলে আমরা বের করতে পারি। এটা আমরা কিভাবে করতে পারবো? তুমি চাইলে এটাকে ইন্টিগ্রেশন ওয়ে দিয়েও ভাবতে পারো, চাইলে সিম্পল ওয়েতে এটাকে ভাবতে পারো। তো ধরো যদি এই জিনিসটাকে আমরা চাই ইন্টিগ্রেশনের ওয়েতে চিন্তা করতে, তাহলে কৃত কাজ ডাব্লিউ সমান সমান কি ইন্টিগ্রেশন অফ এফ ডি এক্স, এভাবে বলতে পারি আমরা। এফ এর পরিবর্তে অবশ্যই লেখা যাবে এম এ ডি এক্স, তাই না? ভর তো আর পরিবর্তনশীল হচ্ছে না, ভর তো এখানে থেকে যাক, তার পরিবর্তে এখন থাকলো শুধুমাত্র ইন্টিগ্রেশনের ভিতরে এডিএক্স। এখন এর পরিচয় কি? এর পরিচয়টা হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তন, অর্থাৎ ডিভি ওভার ডিটি তার সাথে ডিএক্স। একটু লজিক্যালি ভাবো, এখানে যদি আমরা চাই এই ডিভিটাকে রাখতে পারি এভাবে, ডিএক্স আর ডিটি অর্থাৎ সময়ের সাথে যে তোমার এক্স এর পরিবর্তন, এটাকে আমরা বেগ দিয়ে লিখতে পারি, অর্থাৎ ভি দিয়ে লিখতে পারি এভাবে। এভাবে দেখতে ভালো লাগে না, তাই আমরা এটা কাজ করতে পারি, ভিটাকে আমরা আগে লিখবো আর ডিভিটাকে আমরা পরে লিখবো। আশা করি বুঝতে পারছি কিভাবে আসছে, যে ডিএক্স মানে হচ্ছে ভি আর তোমার হচ্ছে ডিভি। এখন যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে ভি টু দি পাওয়ার 1 এটা তোমার হয়ে যাবে পাওয়ার 1 বৃদ্ধি এবং সেই পাওয়ার দিয়ে ভাগ ভি স্কোয়ার। অবশ্যই এটা একটা আপার এবং লোয়ার লিমিট থাকা উচিত। চিত্র থেকে চিন্তা করে দেখো, আমাদের আদি বেগের মান ছিল এখানে ইউ আর শেষ বেগের মান এখানে দেখা যাচ্ছে ভি, তাহলে আমাদের লিমিটটা অবশ্যই হওয়া উচিত ইউ থেকে ভি পর্যন্ত। আমি এখানে লিখলাম ইউ থেকে ভি পর্যন্ত। এখন যদি বসায় দেই, তাহলে ফাইনালি আমাদের সূত্রটা বের হবে এইভাবে, যে কৃত কাজ ডাব্লিউ সমান সমান হাফ এম শেষ বেগ স্কোয়ার মাইনাস হাফ এম আদি বেগ স্কোয়ার। এটা কি বলি আমরা? গতিশক্তির পরিবর্তন দ্বারা কৃত কাজ, অর্থাৎ বল প্রয়োগ করলে তোমার যে কৃত কাজ হবে, বেগের যে পরিবর্তন হবে, এটা কিন্তু ইন্টিগ্রেশন দিয়ে খুব সিম্পল ওয়েতে ব্যাখ্যা করা যায়। বা তুমি যদি চাও, আমি এখন ক্যামেরা আছে ভাই? আচ্ছা, তো এটাই বলতেছিলাম যে তুমি চাইলে ইন্টিগ্রেশন করে ইজি ওয়েতে বের করতে পারো, অথবা তুমি চাইলে একদম ওই ছোট বাচ্চাদের ক্লাস 9-10 এর ভি স্কয়ার সমান ইউ স্কয়ার টুয়াইস এস ওভাবেও করতে পারো। এখন নরমালি যদি আমাদের আদি বেগ কথা বলি, শুরুতে বেগ থাকে না মোস্ট কমনলি, তখন তাই আমরা এই কৃত কাজটাকে লিখতে পারি এইভাবে, ডাব্লিউ সমান সমান হাফ এম ভি স্কয়ার। এখন যদি আমরা চাই এখানে ভরবেগ ব্যাপারটাকে নিয়ে আসবো, তাহলে কিভাবে লিখতে পারি? কৃত কাজকে এখানে আমি চাইলে আপাতত গতিশক্তি মানে ইকে দিয়ে লিখতেছি, হাফ এম ভি স্কোয়ার কে রাখলাম এম ভি আকারে এবং একটা ভি দিয়ে গুণ আকারে, তাহলে হাফ ইন্টু এম ভি, এটা মানে কিন্তু ভরবেগ বা পি। আর ভি এর পরিবর্তে আমরা লিখতে পারি পি বাই এম। কেন? কারণ পি সমান সমান এম ভি। এখান থেকে তোমাদের সবচেয়ে কমন যে ফর্মুলা ইকে সমান সমান পি স্কোয়ার বাই টুয়াইস এম, এটা চলে আসে। এটা কিন্তু আমাদের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট বললেও দোষ হবে না। এখান থেকে প্রচুর পরিমাণে গ্রাফ পরীক্ষা আসে, অঙ্ক পরীক্ষা আসে, যে ভরবেগ 3 গুণ করে ফেললাম, গতিশক্তির কি হবে, বা এর গ্রাফ কেমন হবে, বর্গ হবে নাকি হবে না, এরকম অনেক প্রশ্ন করে। তুমি যদি এই থিমগুলো না বুঝো, হুট করে জিজ্ঞেস করলে বিপদে পড়ে যাবা, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের উত্তর। এবার যাই আমরা, যদি এই পুরা থিমটাকে কনভার্ট করতে হয়, ধরো রৈখিক ভাবে না, এখন আমরা কৌণিক ভাবে চিন্তা করতে চাই। এতক্ষণ তো রৈখিক ভাবে বললাম, তাহলে কৌণিক ভাবে কি হবে? কৌণিক ভাবে বললে এই যে একটা বস্তু আছে, একটা বিন্দু বা একটা অক্ষের সাপেক্ষে কিভাবে ঘূর্ণায়মান, তো এখানে তুমি যে ঘুরছো, তোমাকে একটা কৌণিক বেগ আছে ওমেগা, তাই না? এবং তুমি কেন ঘুরছো? কারণ তোমার টাউ এই পরিমাণের টর্ক প্রয়োগ করা হচ্ছে, এই টর্কের কারণেই তুমি ওমেগা কৌণিক বেগ নিয়ে এভাবে ঘুরতে পারতেছো, তাই না? তো এই যে কৃত কাজটা বের করলাম না, ডাব্লিউ সমান সমান এফ ডিএক্স, ঠিক হুবাহু একইভাবে চাইলে কিন্তু আমরা ঘূর্ণনের জন্য কৃত কাজটাকে বের করে ফেলতে পারি। খালি লিখতে হবে কিভাবে? লিখতে হবে ডাব্লিউ সমান সমান, এবার আমরা বল দিব না, এবার আমরা টর্ক দিব, টাউ। দিলে কি হবে? দিলে সরণ হবে না, কৌণিক সরণ হবে। আর কৌণিক সরণকে বলি আমরা থিটা। তাই লিখবো আমরা ক্ষুদ্র ক্ষুদ্র কৌণিক সরণ যে হবে টাউ এর জন্য, এদের গুণফলকে ইন্টিগ্রেট করব, হয়ে যাবে আমার কৃত কাজ টাউ ডি থিটা। ঠিক আছে? তাহলে এখন যদি আমরা ইন্টিগ্রেট করতে যাই, আমরা পড়ে আসছিলাম টাউকে ভাঙলে পাওয়া যাবে আই আলফা, আই আলফা ডি থিটা। তোমাকে এটা বলছিলাম যে আই তো ওই বস্তুর জন্য ইউজুয়ালি কনস্ট্যান্ট হবে, তাই না? তা থাকলে কি শুধুমাত্র আলফা, আর তোমার এখানে হচ্ছে ডি থিটা। আলফাকে কি লেখা যেতে পারে? আলফাকে তুমি যদি চাও, তুমি চিন্তা করতে পারো এইভাবে, পরিবর্তন কৌণিক বেগের সময়ের সাপেক্ষে, এই যে ডি থিটা।
যদি আমরা চাই এখান থেকে এবার এটা করতে পারি, এই ডি থিটা আর ডিটি এদিকে কাটাকাটি করে ওমেগা এবং তার পাশে ডি ওমেগা। তাহলে দেখা যাচ্ছে এটাকে এখন আমাদের ওমেগাকে ইন্টিগ্রেট করা লাগবে। তাহলে ওমেগার পাওয়ার 1 ইন্টিগ্রেট করলে পাওয়ার 1 বেড়ে যাবে এবং ওই পাওয়ারটা দিয়েই ভাগ দিতে হবে। তাহলে এখন দেখো আবার সেই লিমিটের কাছে চলে আসলাম, যে শুরু কই আর শেষ কই। নিঃসন্দেহে তোমার কোনো আদি কৌণিক বেগ থাকার কথা, সাপোজ ওমেগা নট, আর শেষ কৌণিক বেগ ওমেগা। তাহলে এখান থেকে আমরা ডিরেক্টলি বলতে পারি যে তাহলে ঘূর্ণন দ্বারা যখন কৃতকাজের প্রসঙ্গ উঠলো তখন আমাদের উত্তরটা হয়ে গেল হাফ অফ আই তার সাথে ওমেগা স্কোয়ার মাইনাস হাফ অফ আই তার সাথে ওমেগা নট স্কোয়ার। মানে আদি আর শেষ কৌণিক বেগের হিসাব থেকে মানটা আসলো। একবার তাকায় দেখো তো, এই যে হলুদ কালারের হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ আই ওমেগা স্কোয়ার, এই যে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, আর এখানকার হাফ আই ওমেগা স্কোয়ার মাইনাস হাফ আই ওমেগা নট স্কোয়ার, দেখতে পুরো একই লাগতেছে না? তার মানে এখানকার ভর আর এখানকার জড়তার ভ্রামক একই রকম বিহেভ করতেছে, এখানকার বেগ আর এখানকার কৌণিক বেগ একই রকম বিহেভ করে। সোজা হিসাবটা হলো যে কিভাবে আমরা রৈখিক চেহারা থেকে কৌণিক চেহারায় একবার রূপান্তর করতে পারি। তুমি মনে রাখবা যে কি কি ফ্যাক্টর চেঞ্জ করলেই হয়ে যাবে। প্রথম ফ্যাক্টরটাই হচ্ছে ভর। রৈখিক ক্ষেত্রে থাকে এম, আর কৌণিকের ক্ষেত্রে লিখতে হয় জড়তার ভ্রামক। রৈখিক ক্ষেত্রে হয় ভি, কৌণিকের ক্ষেত্রে হয় ওমেগা। ঠিক একইভাবে রৈখিক ভাবে বলা হয় বল, আর কৌণিক ভাবে বলা হয় টর্ক। তুমি খালি অপোজিট করে বসাই দিলেই সূত্রগুলো দেখবা চেহারাগুলো একদম সেম আসছে। মানে কনভার্সনটা আসলেই ইজি, তোমার এত ইন্টিগ্রেশন করে পরীক্ষা করার দরকার নেই, কারণ তুমি তো জায়গা সময় দুটো একটাও পাবা না। তো যেন আমরা এভাবেই থাকবো। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, তোমাদের এখানে দেওয়া ছিল যে কৌণিক গতিশক্তির মান হাফ আই ওমেগা স্কোয়ার। এটা কিন্তু আমরা বের করছি, ঠিক আছে, কিন্তু এরপরে এল স্কোয়ার বাই টোয়াইস এইটা আমরা কোত্থেকে আসলো? এটা বেসিক্যালি আসছে যেভাবে, এল বলতে এখানে আমরা বুঝতেছি কৌণিক ভরবেগ এবং আই বলতে বুঝতেছি আমরা ডিরেক্টলি তার জড়তার ভ্রামক। দেখো তো, এই এল স্কোয়ার বাই টোয়াইস আই আর পি স্কোয়ার বাই টোয়াইস এম দেখতে একই রকম লাগে না? আই এর জায়গায় এম কে বসাই দিব, ওই যে বলছিলাম আই এর জায়গায় এম বা এম এর জায়গায় আই, আর এখানে তোমার কৌণিক ভরবেগ এল, তার জায়গায় বসলো রৈখিক ভরবেগ পি। তার মানে এটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ। এটা কিন্তু আমি আবারও প্রুফ করে ফেলছি। এখন তুমি যদি এটাকে প্রুফ করেই দেখতে চাও যে ভাই হয় কিভাবে, ওইটাও করা যাবে, কোনো সমস্যা নাই। সেটার জন্য একটা কাজ করি, আমরা ধরে নিচ্ছি মানে ইজি করার জন্য আর কি, যে আদি কৌণিক বেগটা শূন্য, কারণ নর্মালি কেউ আগে থেকেই ঘুরবে এমনটা তো হওয়ার কথা না। তাহলে এখানে আমাদের যে গতিশক্তি ঘূর্ণনের ক্ষেত্রে, তাহলে হাফ আই শেষ যে ওমেগা তার স্কোয়ার, মানে শেষ কৌণিক বেগের স্কোয়ার। এখন আমরা যদি চাই এখান থেকে হাফ এবং আই ওমেগাকে একসাথে রাখতে পারি, ওমেগাকে একটু আলাদা করতে পারি। একটু মনে করে দেখো যে এই যে আই ইন্টু ওমেগা, এটা কিন্তু আমরা দেখে আসছিলাম কোথায়? একদম শুরুর স্লাইডে, এই যে এই জায়গাতে এল মানে হচ্ছে আই ওমেগা, বা এখান থেকে দেখো এই যে এল মানে তোমার হচ্ছে আই ওমেগা, এটা কিন্তু আমরা আগে থেকেই জানতাম। তাহলে এখানে আই ওমেগার পরিবর্তে ডিরেক্টলি কি একটা এল লিখে দেওয়া যাবে, এবং ওমেগাকে চাইলে আমরা এক্স্যাক্টলি এভাবে এল দিয়ে লিখতে পারি যে এল ডিভাইডেড বাই আই। তার মানে এটা হয়ে গেল এল স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস আই। অর্থাৎ আমরা চাইলে আবারও গতিশক্তিকে এইভাবে ভরবেগের সাপেক্ষে লিখতে পারি, খালি পার্থক্যটা হলো এটা কৌণিক ভরবেগের সাপেক্ষে। কিন্তু প্রশ্নটা ঘুরে কিন্তু একই জায়গায় থাকে, যে আমি যার সাপেক্ষে লিখি চেহারা কিন্তু হুবাহু সেম টু সেম হয়। এটাই আমাদের মেইন উদ্দেশ্য, যে চেহারা যে সেম টু সেম আছে এইটা তোমাকে একটু বুঝতে হবে। ক্লিয়ার করতে পারবে জিনিসটা? ঠিক আছে, তাহলে এখন আমি বলতেছিলাম যে এখান থেকে একটা গ্রাফ আসে, গ্রাফটা একটু এঁকে দেখানো দরকার। আচ্ছা, আমি সামনে পেয়েছি, এখানে তোমার গ্রাফটা এঁকে দেখাই। ধরো তোমাকে বলা হইলো কোথায় আঁকতে পারি, এই জায়গাতে আঁকি। তোমাকে আঁকতে বলা হলো ইকে ভার্সেস পি, গতিশক্তি বনাম ভরবেগ। ধরো এই গ্রাফ তোমাকে আঁকতে বলা হইলো, তা তুমি কি করবা? তুমি জানো ই কে সমান সমান পি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম। 2 আর এম এগুলো তো কনস্ট্যান্ট, এগুলো তো চেঞ্জ হচ্ছে না, কিন্তু পি এর সাথে তো ই কে চেঞ্জ হচ্ছে। একটু ভাবো তো, যদি ভরবেগের মান আমরা 1 2 3 4 এক ঘর এক ঘর করে বসাই, কিন্তু পার তো স্কোয়ার আছে, তার মানে ই কে এর মানটা 2 থেকে 4, 3 থেকে 9, 4 থেকে 16 র্যাপিডলি বাড়তেছে না? যখন কথা না বুঝো আমি এটা মিন করছি। পি এর মান 1 2 3 4 এভাবে এক ঘর করে বসাবো, কিন্তু ইকের
মানটা কি হবে? 0 বসালে 0, 1 কে স্কয়ার করলে 1, 2 কে স্কয়ার করলে 4, 3 কে স্কয়ার করলে 9, আর 4 কে স্কয়ার করলে আসমানে 16। একথা মানে হচ্ছে আমি এক্স অক্ষ বরাবর এক এক ঘর করে আগাচ্ছি, কিন্তু ওয়াই অক্ষ বরাবর খুব তাড়াতাড়ি আগাচ্ছি। এই জন্য এই গ্রাফটা খুবই তাড়াতাড়ি এরকম ঊর্ধ্বমুখী বা উপর দিকে উঠে যাবে, তার কারণ মানগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে। ম্যাথে তোমরা এই জিনিসটাকেই কনিক্স এর ভিতরে প্যারাবোলা নাম দিয়ে শিখে আসছিলা। তো প্যারাবোলায় কি হয়, এটা একদিকে উঠে যায়, ওয়াই অক্ষে উঠতে পারে, এক্স অক্ষে উঠতে পারে, ডিপেন্ড করে স্কোয়ারটা কার উপরে সেটা বুঝে আর কি। ঠিক আছে, সো এই গ্রাফগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, এগুলাকে ঘুরায় ঘুরায় আরো অনেকভাবে জিজ্ঞেস করা যেতে পারে। ঠিক আছে, রাখলাম। এখন তাহলে আমরা কিছু এমসিকিউ সলভ করি এই চ্যাপ্টারের। একটি পাখা প্রতি মিনিটে 30 বার ঘুরছে, এর কৌণিক বেগ কত? তাহলে কৌণিক বেগ যে বের করতে হয়, তাহলে ওমেগা সূত্র হচ্ছে তোমার টোয়াইস পাই ডিভাইডেড বাই টি, এটা তাই না? তো দেখো সে কত ঘুরতেছে, প্রতি মিনিটে 30 বার, মিনিট তো রাখা যাবে না, 1 মিনিটে তোমার হচ্ছে 60 সেকেন্ডস, এটা কনভার্ট করতে হবে। এবং শুধু একবার ঘুরতেছে না, তাহলে এই ফর্মুলা যে কাজটা করতে পারি, এটাকে লিখতে পারি এইভাবে, ওমেগা সমান সমান টোয়াইস পাই ইন্টু এন ডিভাইডেড বাই টি। তুমি চাইলে এই কাজটাও করতে পারো, মানে পর্যায়কাল বের না করে ডিরেক্টলি এন বাই টি দিয়ে তুমি কাজ ছাড়তে পারো। তাহলে 60 সেকেন্ডে 30 বার ঘুরে, তাহলে একবার ঘুরতে কতক্ষণ লাগে? চিন্তা করো এভাবে, যে 30 বার ঘুরে আসতে সময় লাগে 60 সেকেন্ড, তাহলে একবার ঘুরে আসতে সময় লাগে 2 সেকেন্ড। তাহলে এখানে আমাদের পর্যায়কালের মান হচ্ছে 2, তাহলে টোয়াইস পাই বাই টি, যে 2 2 কাটাকাটি হয়ে যায়, তাহলে পড়ে থাকলো শুধুমাত্র পাই। মানে আমরা চাইলে এইভাবে আগে পর্যায়কালটা বের করে নিতে পারি, এটা হচ্ছে একটা ওয়ে। অথবা তুমি ডিরেক্টলি টোয়াইস পাই এন বাই টি দিয়েও করতে পারো। তাহলে এই লেখা অনুযায়ী টোয়াইস পাই, তুমি কতবার ঘুরবা? তুমি 30 বার ঘুরবা। কতক্ষণে ঘুরবা? প্রতি মিনিটে বা 60 সেকেন্ডে। এটা কাটাকাটি করলে কত আসে? নিচে টু উপর টু কাটাকাটি হয়ে যাচ্ছে, সো পড়ে থাকতেছে শুধুমাত্র পাই। তাহলে অ্যান্সার তুমি যেভাবেই করো ঘুরে ফিরে কিন্তু অ্যান্সার পাই আসতেছে, পাই রেডিয়ান পার সেকেন্ড। ওকে, রৈখিক ত্বরণ আর কণিক ত্বরণের মধ্যে সম্পর্ক নিচের কোনটি? এটা আমি তোমাকে প্রুফ করে দেখাইছিলাম যে এই সমান সমান আর আলফা, তাহলে অ্যান্সারটা হবে অ্যান্সার সি এখানে। ওকে, এখন আসো আমরা দেখি ঘড়ির সেকেন্ড, মিনিট এবং ঘন্টার কাঁটার কৌণিক বেগের অনুপাত কত? তাহলে সেকেন্ড মানে লিখলাম এস, তারপরে লাগবে মিনিট ডাব্লিউ এম, তারপরে লাগবে ঘন্টা ডাব্লিউ এইচ। এই যে তোমাকে অনুপাত করতে বলতেছে, ফাইন, করা যাবে, কোনো সমস্যা নেই। তাহলে যদি আমরা সেকেন্ডের কাটা কথা বলি, টোয়াইস পাই ডিভাইডেড বাই, সেকেন্ডে কাটা কতক্ষণে একবার ঘুরে আসে? লজিক্যালি ভাবো তো, এরকম ঘুরতে 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 60 সেকেন্ডে, মানে 1 মিনিটে একবার ঘুরে আসে, 60 সেকেন্ডে ও একবার ঘুরে আসে। কিন্তু মিনিটের কাটা কতক্ষণে ঘুরে? এটা লজিক্যালি ভাবো তো, মিনিটের কাটা কিন্তু 1 মিনিটে ঘুরে বা 1 ঘন্টায় ঘুরে। ব্যাপারটাকে এভাবে চিন্তা না করে তুমি চিন্তা করো যে এটা বড় কাটা, পুরাটা তোমার ঘুরে আসতেছে, কতক্ষণ সময় লাগতেছে? 1 থেকে 2, মানে প্রতি 1 ঘন্টা এটা ঘুরে আসতেছে, চিন্তা করতে পারি। তাহলে 1 ঘন্টায় কি হয়? 1 ঘন্টায় 60 মিনিট, 1 মিনিটে আবার 60 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ডে ও ঘুরে আসতে পারবে। এবার যাবো আমরা ঘন্টার কাটার কাছে। ঘন্টার কাটা কিভাবে হয়? পুরা আমাদের ঘড়িতে 12টা ঘর আছে, সো 12টা ঘর যখন ঘুরে আসে তখন কিন্তু এই ঘন্টা কাটা একটা কমপ্লিট ঘূর্ণন হলো। তাহলে 12 ঘন্টায় কতক্ষণ হয় সে দেখতে হবে। তাহলে আমরা রাখলাম 12, আর আমরা জানি 1 ঘন্টায় হয় 3600 সেকেন্ড। এই যে, তাহলে এখন যদি কাটাকাটি করো, টোয়াইস পাই গুলোকে সুন্দর চাইলে আমরা বাদ দিয়ে ফেলতে পারি। এখন প্রবলেমটা আর এই জায়গাতে, যে তুমি যে টোয়াইস পাইকে বাদ দিচ্ছ ওটা কোনো ইস্যু না, ইস্যুটা হইতেছে যে তুমি এই সংখ্যাগুলো কিভাবে চিন্তা করবা। সংখ্যাগুলো কিন্তু তোমার 1/1 এভাবে আছে, এই জন্য আমরা যে কাজটা করতে পারি, সবচেয়ে বড় সংখ্যাটাকে দিয়ে গুণ করায় নিতে পারি। বুঝছো সবচেয়ে বড় কোনটা? এই যে 12 × 3600, এটাকে দিয়ে প্রত্যেকটা লবে গুণ করে ফেলতে পারি এবং তারপরে আমরা কমনলি ভাগ করতে পারি, তাহলে আমার চিন্তা করতে ইজি হবে। তা যদি আমরা এই কাজটাই করি, সবচেয়ে বড়টাকে তুমি নিয়ে নাও, 2 পাই সবার কাছ থেকে বাদ, এবং 12 × 3600 সবার লবে থাকলো ডিভাইডেড বাই 60। ঠিক একইভাবে 12 × 3600 ডিভাইডেড বাই 3600, এবং ফাইনালি 2 পাই বাদ হয়ে গেল, 12 × 3600 ডিভাইডেড বাই 12 × 3600। শোনো, সবসময় মনে রাখবা এরকম অনুপাত করার সময় সবচেয়ে বড় যে সংখ্যাকে দেখবা সেটাকে নিয়ে
লবে বসাই দিবা আর লব কাটাকাটি করে ফেলবা। এখন তুমি কাটলে উত্তর পেয়ে যাবা। যেমন লাস্টে এটা তো 1 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের উত্তর হয় এ আর না ডি, কারণ লাস্টে 1 দুজনের কাছে আছে। মাঝখানটায় কাটো, 3600 পরে থাকে 12, তাহলে উত্তর হচ্ছে এইটা। তাহলে ফাইনালি পেয়ে গেলাম আমাদের উত্তর, এখানে উত্তরটা ডি। আশা করি আমরা বুঝতে পারছি, ঠিক আছে? তা চলো এখন আমরা সামনে আগাই। বলের ভ্রামকের মাত্রা কোনটি? একটু লজিক্যালি ভাবো, বলের ভ্রামক মানে কি আসলে? টর্ক। টর্ক মানে কি? আর এবং এফ, মানে বল এবং তার যে দূরত্ব, এদের গুণফল থেকে আসে আর এফ। এখন মাত্রা বের করতে বসে, লজিক্যালি ভাবি, আর বলতে বোঝায় কি? এককে, মিটার। আর বল বলতে বোঝায় কি? নিউটন। তাই নিউটন আর মিটারকে গুণ করলে কি হয়? কৃতকাজ হয়। তাহলে কৃতকাজের মাত্রাই তোমার এখানে উত্তর, ml2 T⁻²। আর যে কনফিউশন থাকে, তুমি যেখানে এনটাকে চাইলে ভাঙতে পারো। কিভাবে ভাঙবা? কেজি, মিটার পার সেকেন্ড স্কয়ার ভাঙতে পারো, কিন্তু ওটা করতে গেলে কষ্ট বেশি হয়ে যায়। একটু মনে রাখলেই ভালো হয় যে নিউটন মানে MA, 1 কেজি, আর ত্বরণটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে গুণ করলে পাচ্ছি এখান থেকে আমরা কেজি মিটার স্কোয়ার সেকেন্ড পাওয়ার -2। তাহলে এম মানে তোমার হচ্ছে কেজি, এল মানে দৈর্ঘ্য মানে মিটার, আর টি মানে সময় বা সেকেন্ড। সেখান থেকে এটা আসছে, ঠিক আছে? ওকে, সামনে যাই। ঢাকা ইউনিভার্সিটি 19-20 প্রবলেম। স্থির অবস্থায় থাকা একটা বস্তু বিস্ফোরিত হয়ে, ধরলাম যে স্থির বস্তু বিস্ফোরিত হয়ে M1 এবং M2 ভরের দুইটা বস্তুতে পরিণত হয়। এখন লজিক্যালি ভাবো, যখন একটা বস্তু বিস্ফোরণ হবে তখন কি হবে? দুই টুকরা হয়ে কিন্তু দুই দিকে এভাবে ছড়ায় যাবে। তার মানে ওর যখন এরকম মাঝখানে ক্র্যাক হয়ে যাচ্ছে, ওর যদি একটা ভর হয়ে যায় M1, ধরলাম এই পাশ, এবং আরেকটা ভর যদি হয়ে যায় M2, ধরলাম ডান দিক, তারা কিন্তু পরস্পর থেকে এরকম বিপরীত দিকে ছিটকায় যাওয়ার কথা। কারণ কি, ব্লাস্ট যখন হয় তখন তো দুই দিকেই ছড়ানোর কথা। তো বলতেছে পরিণত হয়ে তারা V1 এবং V2 বেগ নিয়ে বিপরীত দিকে চলমান। এটা না বললেও আমরা জানতাম বিপরীত দিকেই যাওয়ার কথা। তো এই V1 আর V2 অনুপাত কত আমাকে বের করতে বলা হচ্ছে। এই ধরনের অঙ্ককে চাইলে আমরা ভরবেগ দিয়ে চিন্তা করতে পারি। আমরা পড়ে আসছি M1U1 প্লাস M2U2 সমান সমান M1V1 প্লাস M2V2, মানে ভরবেগের সংরক্ষণশীল সূত্র কিন্তু আমরা পড়ে আসছি। কিন্তু খেয়াল করে দেখো, আদিতে M1 আর M2 দুইটা মিলে কিন্তু একটা বস্তুই ছিল, মানে তাদের কিন্তু আসলে কোনো বেগই ছিল না। তাই বলতে পারি সংঘর্ষের পূর্বের এই সম্পূর্ণ পার্টটাকে আমরা একটা মিলিত বস্তু আকারে ভাবতে পারি, মানে একটা M1+2 কম্বাইন্ড ভর চিন্তা করতে পারি। এবং তখন সে ছিল স্থির, তাই তার আদিবেগটাকে আমরা 0 লিখতে পারি। M1+M2 ইন্টু আদিবেগ একবারে সমান সমান M1V1 এখন M2V2। কিন্তু প্রবলেমটা যে জায়গাতে, সেটা হইলো প্রশ্নে বলে দিছে যে একটা আরেকটার উল্টা পাশে যাবে। তাই যখন আমরা এটাকে মান দিয়ে চিন্তা করব, তখন যে কোনো একটাকে নেগেটিভ ধরতে হবে না, অর্থাৎ একজন যদি ডান দিক যায় আর তো বাম দিক যাবে। তো এখানে আমরা V1 বা হাতের বাম পাশটাকে পজিটিভ দিক ধরলাম, তাহলে হাতের ডান দিক যাওয়াটাকে আমাদের নেগেটিভ দিক ধরতে হবে। মানে এক পাশে প্লাস হলে আরেক পাশে তো মাইনাস হইতে হবে, তাই না? তাই V2 কে আমরা মাইনাস বসাই দিছি। এবং দেখো হাতের বাম পাশে সম্পূর্ণটা কিন্তু শূন্য হয়ে গেছে, 0 = হাবিজাবি হাবিজাবি। এখন আমাকে জিজ্ঞেস করছে যে V1 এবং V2 অনুপাত কত। তাহলে আমরা এই লাইন থেকে দাবি করতে পারি M1V1 সমান সমান পক্ষান্তর করার পরে M2V2। এখন তোমার লাগবে এই জায়গা থেকে V1/V2, ঠিক আছে? তাহলে V1/V2, V2 কে টান দিয়ে এই পাশে আনবো, M1 কে ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে M2/M1। তো আমরা পেয়ে গেলাম যে এদের যে অনুপাত, এটা তোমার হবে M2/M1, ঠিক আছে? সো বেসিক্যালি এটা ভরবেগের সংরক্ষণশীলতার ম্যাথ, কিন্তু শুধুমাত্র এখানে মানগুলো মিসিং ছিল। তো এই মানগুলো বসাই দিলেই যে কোনো কিছু বের করতে পারবা। এবং খেয়াল রাখবা, যখনই বিস্ফোরণ হয় তখন অবশ্যই বিপরীত দিকে যেতে হবে। এটা প্রশ্নে বলুক আর নাই বলুক, এটা হতেই হবে, না তোমার অঙ্ক সম্ভব না করা। ঠিক আছে, আমরা সামনে যাই। রাজশাহী ইউনিভার্সিটি 2019-20, 5 মেট্রিক টন ভরের বালু বোঝাই একটা ট্রাক 20 মিটার/সেকেন্ড বেগে চলন্ত অবস্থায় ট্রাকে ছিদ্র হয়ে, আচ্ছা অনেকগুলো ক্লু, পার্ট বাই পার্ট যাই। আগে দেখো 5 মেট্রিক টন, এই কথা মানে কি? 1 মেট্রিক টন বলতে বুঝি আমরা 1000 কেজি। তাহলে 5 মেট্রিক টন মানে তোমার হচ্ছে 5000 কেজি। এই ট্রাকটা 20 মিটার/সেকেন্ড বেগ নিয়ে আদিতে চলমান ছিল। তাহলে আমি আপাতত ইউ লিখলাম। এখন ট্রাকে ছিদ্র হয়ে গেছে, ছিদ্র হয়ে প্রতি মিনিটে 20 কেজি করে বালু এখান থেকে বের হয়ে যাবে।
মাথায় রাখলাম। ভরবেগ যদি সংরক্ষিত হয় তাহলে 50 মিনিট পরে ট্রাকের বেগ কত হবে। তাহলে ভাই আগে তো এইটা চিন্তা করো যে 50 মিনিট পরে ট্রাকের ভর কত হবে। আমাকে বলতেছে যে প্রতি মিনিটে 20 কেজি করে তুমি হারাও, তার মানে 1 মিনিটে আমাদের লস হবে 20 কেজি। তাকে বের করি যে 50 মিনিটে আমাদের কতটুকু লস হবে। তাহলে 50 জন গুণ করে দিব, তাহলে 5 2 10 আরো 2 শূন্য 1000 কেজি। তাহলে আমার 50 মিনিট পরে 1000 কেজি বালু কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে এখন আমরা লিখতে পারি এইভাবে যে আদিতে যে বেগ ছিল, সরি ভর ছিল 5000 কেজি, আর আদি যে বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড। এখন নতুন যে ভর হবে m2 সেটা হবে বালু পড়ে গেছে, তাহলে 5000 থেকে 1000 বাদ আমার নতুন ভরটা হবে 4000 কেজি। এখন তোমার কাছে এইটাই বলতেছে তাহলে তোমার নতুন বেগটা কত হবে। বেসিক্যালি আমরা বলতে পারি আমাদের এখানে শেষ বেগটা কত হবে। ঠিক আছে, তাহলে আমরা চাইলে এখানে ডিরেক্টলি ভরবেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করে ফেলতে পারি এবং আমরা লিখতে পারি এইভাবে যে তোমার কাছে আগের যে ভরবেগ m1u1 সমান সমান নতুন যে ভরবেগ m2 ইন্টু ভি। তাহলে তোমাকে এই ভিটি জিজ্ঞেস করাচ্ছে, তাহলে ভি সমান সমান 5000 ইন্টু আদি বেগ 20 ডিভাইডেড বাই আমাদের যে নতুন ভর 4000। যদি আমরা কাটাকাটি করতে চাই 3 শূন্য 3 শূন্য বাদ, এই 4 দিয়ে 20 কাটলে 4 5 হচ্ছে 20, তাহলে 5 হচ্ছে 5 5 25, তো 25 মিটার পার সেকেন্ড। এখন দেখি এটা কোথায় আছে, অ্যান্সার বি, অ্যান্সার বিতে আছে। সো এখানে উত্তর হবে আমাদের 25 মিটার পার সেকেন্ড। জিনিসগুলো সিম্পল, আর জটিল না, কিন্তু বারবার প্র্যাকটিস করতে হয়, নাহলে একটু বিপদ হয়ে যাবে। 200 গ্রাম ভর একটা বস্তুর বেগ যদি এত হয় তাহলে তার গতিশক্তি কত হবে। শক্তি যেহেতু বলছে তাই ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে আমাদের হাফ এম ভি স্কোয়ার। রাখলাম হাফের জায়গায় হাফ, এম এর মানটা কত 200 গ্রাম, তো আমরা গ্রামকে ডাইরেক্ট 1000 দিয়ে ভাগ দিয়ে কেজি করতেই পারি। এখন লাগবে ভি স্কোয়ার। এটা কোত্থেকে পাবো, যেহেতু ভিটা আমাদেরকে দেওয়া আছে ভেক্টর আকারে, তাহলে আমরা জানি ভেক্টর মান কিভাবে বের করতে হয়। এই যে তোমার বিভিন্ন উপাংশ 2i বা 5j উপাংশগুলোকে স্কোয়ার করে যোগ করতে হয় এবং রুট করতে হয়, কিন্তু আমার তো বেগ এখানে স্কোয়ার চাইছে, রুট তো করার দরকার নাই। তাহলে আমরা এই দুইটাকেই স্কোয়ার করে 4 লিখতে পারবো, এই 5টাকেই স্কোয়ার করে 25 লিখতে পারবো। তাহলে 25 আর 4 যোগ করলে কত হয় 29। কাটাকাটি করি তাহলে কি পাওয়া যাচ্ছে, উপরে থাকলো 29 ডিভাইডেড বাই এখানে তোমার হচ্ছে 2 1000 এবং তোমার 200। 2 আর 200 আসলে কাটাকাটি হয়ে যায়, তাই কাটলে কত হয় এটা 100, আর 100 কে ভাগ করবো 1000 দিয়ে, তো তোমার সিম্পল হয়ে গেল 10। সো 29/10 বা সিম্পলি 2.9 জুল। তাই দেখো আমরা হয়তো বা ভ্যালুগুলো দেখে ভয় পেতে পারি যে এগুলা কিভাবে করবো, আসলে করা যায়, কাটাকাটি করা যায়, ভয় পাওয়ার কিছু নাই। সূত্র আমাদের 2.9। ওকে, সামনে আগাই। কৌণিক ভরবেগের একক কোনটি হবে। আচ্ছা, তুমি যে কনফিউজ হও যে ভাই আমি তো বুঝি না, সমস্যা নাই। কৌণিক ভরবেগটা কি, এম ভি আর, মুখস্থ করতে হবে না, বের করতেছি। তাহলে এম বলতে কি বুঝো, এম বলতে আমরা কেজি বুঝি, বেগ বলতে আমরা কি বুঝি মিটার পার সেকেন্ড বুঝি, আর ব্যাসার্ধ বলতে কি বুঝি দূরত্বই বুঝি, মানে মিটার কি বুঝি। তাহলে কি হইলো, কেজি থাকলো একটা, মিটার হয়ে গেল দুইটা, আর সেকেন্ড ভাগ আকারে, তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। ভুলে গেলে এভাবে একটু চিন্তা করে বের করে দিব, ভয় পাওয়ার কিছু নাই। কৌণিক ভরবেগের মাত্রা সমীকরণ কোনটি, মাত্র কিন্তু আমরা একক বের করছি, একক বের করতে পারলে মাত্রা বের করার কোনো ব্যাপারই না। তাহলে কেজি মানে বড় হাতের এম ম্যাস, মিটার স্কোয়ার মানে তোমার হচ্ছে দূরত্ব এল স্কোয়ার, সেকেন্ড মানে সময় টি ইনভার্স, এম এল টু টি পাওয়ার -1। এটা হচ্ছে আমার জন্য অ্যান্সার, এম এল টু টি পাওয়ার -1। নিচের কোন সম্পর্কটি সঠিক। টর্ক নিয়ে কথা বলতেছে, টাউ সমান সমান আই আলফা, এটা কিন্তু পড়ে আসছি। কিভাবে দেখো এটা মিল পাওয়া যায়, এফ ইকুয়াল টু এম এ, এভাবে এফ এর পরিবর্তে টর্ক, এম এর পরিবর্তে আই, এর পরিবর্তে আলফা। দেখছো, তুমি যদি ভুলেও যাও রৈখিকের সাথে এভাবে কম্পেয়ার করে কিন্তু বের করতে পারবে। নিচের কোন সম্পর্কটি সঠিক, এল সমান পি আর, না হবে না, কারণ পি আগে থাকবে না, আর আগে থাকবে। এল সমান আর ক্রস পি, এইটা ঠিক আছে। আমরা সেই ক্লাসের শুরু থেকেই এই ভরবেগের কথাও তোমাদেরকে বুঝাই আসতেছি, সো এটা ঠিক আছে। সামনে আগাই।
ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে গতিশক্তি কত হবে? হাফ আই ওমেগা স্কোয়ার, ওই হাফ এম ভি স্কোয়ারের মতো। একটা লিভারের দৈর্ঘ্যের সাথে 30 ডিগ্রি কোণে 10 কেজি মিটার পার সেকেন্ড মানের ভরবেগ ক্রিয়াশীল। লিভারের কৌণিক ভরবেগ যদি হয় 5, তাহলে এর দৈর্ঘ্য কত? আচ্ছা, একটু ভালো করে চিন্তা করে দিছে কি আমাকে, এত মানের ভরবেগ ক্রিয়াশীল, তার মানে তোমাকে কিন্তু এখানে এই 10 কেজি মিটার পার সেকেন্ড এটা বলতে এম ভি তোমাকে দিয়ে রাখছে। এখানে অ্যাঙ্গেল 30 ডিগ্রি মানে থিটা তোমাকে দিয়ে রাখছে। এখন লিভারের কৌণিক ভরবেগ তোমাকে এইটাও দিয়ে রাখছে। কৌণিক ভরবেগকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এটাকে আমরা এল দিয়ে প্রকাশ করি, এটাও দিয়ে রাখছে। এখন খালি বলছে এর দৈর্ঘ্যটা কত। এখন প্রবলেমটা এই জায়গাতেই যে দৈর্ঘ্য বলতে যে কি বোঝাচ্ছে তুমি হুট করে কনফিউজ হয়ে যাবা। তাহলে কাজ করি, আমরা লিখি কিভাবে, কৌণিক ভরবেগ এল সমান সমান কি এম ভি আর সাইন থিটা, তাই না? সব মান তুমি জানো, এল এর মান তোমার হচ্ছে 5, এম ভি এর মান 1 তোমার হচ্ছে 10, ব্যাসার্ধের মান তুমি জানো না, ফাঁকা রেখে দাও, এবং সাইন 30 তুমি এটাও জানো। আমার মনে হয় তুমি অলরেডি বুঝতে পারছো যে প্রশ্নে আসলে দৈর্ঘ্য বলতে কি বুঝাইতে চাইছে। এখানে আসলে দৈর্ঘ্য বলতে বুঝাইছে তোমাকে ব্যাসার্ধ। ঠিক আছে, ওকে ডান। তাহলে সাইন 30 মানে কত? হাফ। তাহলে তোমার হাফ আর 10 কাটলে হয় 5, তাহলে 5 কাটলে হয় 1। তাহলে এখানে আমাদের আর এর মানটা হয়ে গেল 1 মিটার। তাহলে আমাদেরকে অ্যান্সারটা হচ্ছে এখানে অ্যান্সার 1 মিটার। যারা কনফিউজ যে ভাই এটা কেমন পসিবল দৈর্ঘ্য, তার কারণটা হচ্ছে ধরো যে এটা হলো আমাদের একটা লিভার, এই লিভারটা এই পয়েন্টের সাপেক্ষে ঘুরতে পারে। ঠিক আছে, এখন আমি যেটা ঘূর্ণন দিব, এই যে এইভাবে ঘূর্ণন দিব, তো আমি তো এখানে টর্ক প্রয়োগ করছি বা বল প্রয়োগ করছি বা কিছু একটা করছি, তাই না? তো আমি যেই পয়েন্টে বলটা প্রয়োগটা করব সেটা আমি বুঝবো কিভাবে? এটা প্রশ্ন দেখে বুঝতে হবে। আর যদি কিছু উল্লেখ করা না থাকে, যখন আমরা রেঞ্জ বা যে কোনো কিছুকে ঘুরাই তখন কি করি, একদম হ্যান্ডেলের যে লাস্ট মাথা ওই পয়েন্টটাকে ধরে ঘুরানোর চেষ্টা করি। তাহলে এখন একটু চিন্তা করো, এখান থেকে এটা হচ্ছে ঘূর্ণন বিন্দু, আর বল প্রয়োগ করলে এখানে মানে টর্ক প্রয়োগ করলে এখানে, তাহলে এই দুইটার মধ্যবর্তী যেই দূরত্ব, এটাকে কি আসলে আমরা ব্যাসার্ধ ভেক্টর বা সিম্পলি আর বলি না? আর এই ব্যাসার্ধ ভেক্টর বা আরটাই কিন্তু হচ্ছে এই পুরা যন্ত্রের যে বডির দৈর্ঘ্য সেইটা। এই জন্য এই আরটাই হচ্ছে আসলে তার দৈর্ঘ্যটা কত। বুঝতে পারছো? এটা হুট করে মাথা নাও আসতে পারে। ইজি করে ভাবো যে এই কলমটাকে এই হাতের মাঝখানে লাগানো আছে এবং আমি এখান থেকে ঘুরাবো, এভাবে মোচড় দিব। তো যেখানে মোচড় দিচ্ছি এটা হচ্ছে একদম লাস্ট মাথা, আর যেখানে মোচড়টা প্রয়োগ হইলো হচ্ছে এই জায়গাটা। এতটুকু দৈর্ঘ্য এইটা কিন্তু আমাদের ব্যাসার্ধ অথবা এইটার দৈর্ঘ্য। সো একই কথা, দুইটা একই জিনিস, কোনো পার্থক্য নাই। 3 কেজি ভরটা গতিশীল কণার গতিবেগ দেওয়া আছে এবং অবস্থান ভেক্টর দেওয়া আছে। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে কৌণিক ভরবেগ কত? পুয়াটাই ভেক্টর। বুঝে গেছো যে এই অঙ্ক করতে গেলে আমাকে এখন ভেক্টর দিয়ে করাই লাগবে, আর কোনো উপায় নাই। তাহলে এল সমান সমান এম ভি আর বা সিম্পলি আর ক্রস পি। আচ্ছা, আমি ওভাবেই লিখি, শর্টকাট লেখার দরকার নেই, একদম ভেঙে চুরে লিখে দিচ্ছি। তাহলে এল সমান সমান আর ভেক্টর ক্রস পি ভেক্টর। ঠিক আছে, আর তোমাকে কি দেওয়া আছে এখানে? ওই যে দেওয়া আছে, আর ভি তোমাকে দেওয়া আছে। তুমি ভাবতে পারো ভাই আমাকে তো ভরবেগ দেয় নেই, সমস্যা নেই। তো আর ক্রস পি যদি করতে চাও তাহলে কি করতে হবে? তাহলে আমাদেরকে আই জে কে এভাবে আগে নিঃশ্বাস শুরু করতে হবে। যার নামটা আগে, এখানে আর এর নামটা আগে, তাই তুমি আরটাকে আগে বসাবা। তাহলে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, আর কিছু নাই, তাহলে কে মিসিং, তাহলে কে তোমার হচ্ছে 0। এখন লাগবে আমাদের কোনটা? ভরবেগ পি। তোমাকে শুধু ভর দেওয়া বেগ দেওয়া আছে, ভর তো বলা নেই, সমস্যা নেই। অ্যাকচুয়ালি এই 3 প্রত্যেকের সাথে গুণ আকার আছে, তাই 3 দুয়ে 6 আই, 3 দুয়ে -6 জে, আর 3 আর 1 3 কে। এইটাকে যদি ক্রস করে ফেলতে পারি তখনই পেয়ে যাবো আমরা এল ভেক্টরের মানটা কত। মানে বেসিক্যালি এমটা গুণ করে দিলেই হলো। এখন তোমার তো বেসিক গুণ করতে পারা কথা, তাই না? আমরা এই আইটাকে ব্লক রেখে দিই, তাহলে -3 আই। তাই দেখো তো শুরুতে -3 আই কোথায় আছে? এই যে এই একটা মাত্র জায়গায় আছে। তাহলে অঙ্ক না করেই বুঝতে পারছি আমার অ্যান্সার এটি হওয়ার কথা, বাট তারপর চেক দিয়ে দিচ্ছি -3 আই। যদি আমরা যেটাকে ব্লক করে ফেলি তাহলে 3 একে 3 0, তাহলে শুধুমাত্র আছে 3 জে, তাহলে -3 জে হয়ে গেল। এবার ফাইনালি কে, যদি কে কে নিয়ে কাজ করতে যাই তখন কি করতে হবে? এভাবে গুণ করতে হবে। বাট একবার চিন্তা করো, তোমার এখানে ভ্যালুটা কত? তোমার ভ্যালু হচ্ছে 0, তাই তুমি তো কিছু করতেই পারবা না। তাহলে তোমার সেখান থেকে উত্তরটা সিম্পলি হয়ে যাচ্ছে -3 আই -3 জে। বুঝলাম? সো মেইন কথা হইলো যে তোমাকে চিন্তা করতে হবে
এই ফর্মটাকে লেখে কেমনে, এই ফর্মটা লিখতে পারলে তোমার অঙ্ক এমনি হবে, আর ভয় পাওয়ার কিছু নাই। সত্তর মাইনাস থ্রাইস আই মাইনাস থ্রাইস জে। সাম্যাবস্থায় থাকা একটা বস্তু বিস্ফোরিত হয়ে M1 এবং M2 ভরের দুইটা বস্তুতে ভাগ হলো। তাহলে ভর দুটি যদি একটি অপর থেকে V1 এবং V2 বেগে দূরে সরে থাকে, এদের অনুপাতটা কত হবে? সেম অঙ্কটা আমরা একটু আগে করছিলাম। শুধু মনে রাখবা বেগের সাথে ভর উল্টা কাজ করবে। যদি V1টা উপরে, তাই M1 যাবে নিচে, তাই M2 বাই M1 এক্স্যাক্টলি উল্টা হবে, কারণ M1 V1 সমান M2 V2, এই জন্য উল্টাটা হবে। M এবং 4M ভরের দুইটি গতিশীল বস্তুর গতিশক্তি একই হয়, তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত? ভরবেগ এবং গতিশক্তি নিয়ে কথা বলতেছে, তাহলে আমরা জানি সূত্র হচ্ছে E কে সমান সমান পি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম, তাই না? আমি তোমাকে বলছে যে এদের কিন্তু গতিশক্তি একই, অর্থাৎ ই এর মান দুইজনের ক্ষেত্রেই সেম। তাহলে প্রথমটার ভরবেগ স্কোয়ার ডিভাইডেড বাই প্রথমটার ভর কিন্তু এমই দেওয়া আছে, সমান সমান দ্বিতীয়টার ভরবেগ স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস ইন্টু দ্বিতীয়টার ভর মানে 4m। এখন বস্তালে এদের রৈখিক ভরবেগের অনুপাত করো। উভয় পক্ষ থেকে আমরা আগেই যা কিছু কাটাকাটি করতে পারি করে ফেলবো। টোয়াইস এম বাদ 4 পড়ে থাকলো, তাহলে 4p1 স্কোয়ার সমান সমান p2 স্কোয়ার। এখন অনুপাত চাচ্ছে আমার কাছে, আমি রুট করে ফেলি এবং ভাগ করে ফেলি, তাহলে কি আসে? p1 অনুপাত p2। p2 কে আনলাম, 4 কে ধাক্কা দিলাম, তাহলে 1/4 এবং রুট করার পরে হয়ে গেল 1/2। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 1/2। এই যে 1/2। ভাই তুমি যদি সূত্র মনে পারো ম্যাথ তুমি পারবা, ভয় পাওয়ার কিছু নাই। 5 গ্রাম ভরের একটা বুলেট 6 কেজি ভরের একটা বন্দুক থেকে এত বেগে নিক্ষিপ্ত হলে বন্দুকের পশ্চাৎ বেগ কত? ক্লাস 9-10-এ আমরা এভাবে পড়ে আসছিলাম যে বন্দুকের ভরবেগ ইকুয়াল টু মাইনাস দিয়ে গুলির ভরবেগ, এবং লজিক্যাল, কারণ বন্দুক যাবে সামনে তাহলে গুলি যাবে পিছনে, বা গুলি যাবে সামনে বন্দুক যাবে পিছনে, উল্টা হবে না, ভাইস ভার্সা। আর এই মায়াসটা কেন? মায়াসটা বুঝে তোমাকে পশ্চাৎ বেগ, কিন্তু আমাদের প্রশ্নে যেহেতু পশ্চাৎ বেগ বলেই দিছে, তাহলে আমাকে আর মায়াসের অঙ্ক করা লাগবে না, আমি শুধুমাত্র মান বের করতে পারলেই তো হইলো। তাহলে আমরা চাচ্ছি বন্দুকের বেগটা কত। তাহলে উপরে হবে গুলির জন্য ভরবেগ, গুলির এখানে ভর কত? 5 গ্রাম, তাহলে 5 ডিভাইড বাই 1000 এত কেজি। আর ওর বেগ কত? ওর তোমার বেগটা হচ্ছে 300 মিটার পার সেকেন্ড। ভাগ দিব কি দিয়ে? ভাগ দিব হচ্ছে বন্দুকের ভর দিয়ে, অর্থাৎ ভাগ দিব আমরা 6 দিয়ে। শেষ। এখন তোমার কাটাকাটি করতেই পারবো, যে কাটাকাটি করতে চাই আমরা। তোমার নিচে আছে হচ্ছে 6000, 1 2 3, আর উপরে 3 5 15, 1500। তাহলে আমরা জানি 4 15 60 হয়, তাহলে এখানে 2 শূন্য বাদ, এখানে 2 শূন্য বাদ, তাহলে 15 আর হলো 60, 4 15 60, 1/4। শেষ। তাহলে অ্যান্সার হচ্ছে 1/4। এখন 1/4 মানে তোমার হচ্ছে 0.25, তাহলে অ্যান্সার 0.25। কোনো মাইনাস দিতে হবে না, কারণ আমাকে বলেছে পশ্চাৎ বেগ নির্ণয় করো, তাই। ওকে, আচ্ছা সামনে আগাই। টর্কের মাত্রা কোনটি? এটা করছিলাম যে টর্কের মাত্রা কিন্তু ঘুরে ফিরে কাজের সাথে মিলে যায়, mL2T⁻²। একটা দেয়াল ঘড়ির কাঁটার কৌণিক ভরবেগ কত রেডিয়ান পার সেকেন্ড? এই জায়গায় সমস্যা আছে। তুমি তো কৌণিক ভরবেগ যখন বের করে যাচ্ছ, তোমাকে তো জানতে হবে তার ভরটা কত, তুমি তো ভরসা করতে পারবা না। তুমি যদি বলতো যে কৌণিক বেগ কত, সেটা ঠিক আছে। এবং দেখো তারা বলছে কত? রেডিয়ান পার সেকেন্ড। তার মানে অ্যাকচুয়ালি ওই প্রশ্নটায় একটা মিস্টেক ছিল, তারা যদিও বলছে কৌণিক ভরবেগ, বাট এখানে অ্যাকচুয়ালি কৌণিক বেগ বের করতে বলা হয়েছে, ঠিক আছে? তো এরকম কনফিডেন্স থাকলে ভয় পাওয়ার কিছু নেই, আমরা বের করে নিব। তাহলে এটা কোন কাটার জন্য? দেয়াল ঘড়ির কাটার কৌণিক বেগ। এই যে আরেকটা কনফিউশন যে ভাই আমি কোন কাটা নিয়ে কাজ করব, কিছু না বললে আমরা নর্মালি সেকেন্ডের কাটা নিয়েই কাজ করি, কিন্তু চেক না দিয়ে বলা যায় না যে ভাই কোনটা হইতে পারে। যেমন ধরো যদি আমরা সেকেন্ডের কথা বলি, তাহলে টোয়াইস পাই ডিভাইড বাই টি, সেকেন্ডে কাটা 60 সেকেন্ডের মধ্যে কিন্তু আমার একবার ঘুরে আসে। তো এগুলো হচ্ছে প্রবলেম, যে এরকম অঙ্কগুলো এমন না আমরা পারি না, বাট বিপদটা হইতেছে করতে বললে কিন্তু সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে ওরা বাই ডিফল্ট যে কাজটা করতেছে, ওরা অ্যাকচুয়ালি এখানে মিনিটের কাটা ধরে সলভ করছে। তাহলে আমরা এখানে মিনিটের কাটা মানে তোমার 1 ঘন্টা 60 মিনিট 1 মিনিট 60 সেকেন্ড যদি আমরা আগাই, এটা করলে মোটামুটি 1.74 10⁻³ এটা।
তার মানে আমরা এটাকে সলভ করলাম কি ধরে, এটাকে আমরা মিনিটের কাঁটা ধরে সলভ করে ধরলে উত্তরটা পাওয়া যায়, উত্তরটা পাওয়া যায় না। এরকম অঙ্ক হলে ভাই, পরীক্ষা হলে তুমি দেখো যে ভাই উড়াধুরা মান দিচ্ছে, তোমার ইচ্ছা, তোমার করতে হবে কোনো কথা নাই, তুমি স্কিপ করো, ভুল করার চেয়ে স্কিপ করা বুদ্ধিমানের কাজ। এটা ওদের পরীক্ষায় প্রিন্টিং মিস্টেক ছিল। সামনে আগেই 500 গ্রাম ভর একটা বস্তু 2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে, আবর্তন কাল যে 10 সেকেন্ড হয়, তাহলে কৌণিক ভরবেগ কত হবে? তাহলে কৌণিক ভরবেগ বের করব কি দিয়ে? এম সবার আগে 500 গ্রাম, তাহলে তোমার হচ্ছে 0.5। ঠিক আছে, এখন লাগবে ভি এবং আর। আর এর মান কত? তোমাকে আর এর মান দেওয়া আছে 2 মিটার ব্যাসার্ধ। এখন এম ভি, এখন লাগবে ভি। ভি থেকে পাবো? ভি তুমি এখানে নরমালি এক দেখা মনে হচ্ছে পাওয়া যাবে না, কিন্তু একটু অন্য চিন্তা করো যে এল সমান সমান এম ভি আর, ভি সমান সমান ওমেগা আর, তাহলে এম ওমেগা আর স্কোয়ার। তো এম হচ্ছে 0.5, ব্যাসার্ধ হচ্ছে 2, আর স্কোয়ার। এখন খাই দরকার ওমেগা। ওমেগা আমরা কিভাবে পাবো? ওমেগা সমান সমান তোমার হচ্ছে টোয়াইস পাই ডিভাইডেড বাই টি, এটা আমি পড়ে আসছি। তাই টোয়াইস পাই থাকলো উপরে, এখন খালি বসাবো টি। তো দেখো তো এর আবর্তন কালটা কত, তোমাকে দেওয়া আছে 10 সেকেন্ড। শেষ। এখন গুণ করে দিলেই কিন্তু আমরা উত্তরটা এখান থেকে পেয়ে যাচ্ছি। তো আমি তোমাকে একটু হিসাবটা করে বইটা করলে কত আসে, এটা গুণ ভাগ করলে মোটামুটি পাওয়া যায় 1.256 এত মিটার স্কোয়ার পার সেকেন্ড। আমি ভাবতে পারো ভাই এগুলা যদি পরীক্ষায় দেয় তাহলে আমি কি করব? তখন অ্যাপ্রক্সিমেটলি করতে হয়, করা যায় না তা না, একটু কষ্ট হয় বাট করা যায়। যেমন 0.5 মানে কত? হাফ। হাফ মানে তোমার হচ্ছে এই যে হাফ ইন্টু 2 স্কোয়ার ইন্টু পাই ডিভাইডেড বাই 5, মানে 2 আর 10 কাটলাম 5, এই 2 আর 2 স্কোয়ার কাটলে উপরে হয় 2, তার মানে 2/5 পাই, তাই না? এই পর্যন্ত আমরা হিসাবটা আনতে পারি, তারপর একটু কষ্ট হয়ে যায়। তো 2/5 মানে কত? 0.4, 0.4 পাই, পাই মানে 3.1416, 3 4 12, তো উত্তর হচ্ছে আমাদের এখানে 1.2। মানে করা যায় কিন্তু বেশ পেইন খাওয়া লাগে, কিন্তু প্রতি পয়েন্টে পয়েন্টে এই ফর্মুলা গুলোকে মনে রাখতে হয়, নাহলে কিন্তু ওই অঙ্ক করতে গেলে বিপদ হয়ে যায়। কৌণিক ভরবেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক কোনটা? এটা ভাই তোমরা অবশ্যই জানো যে কৌণিক ভরবেগ আর কৌণিক বেগ, ভরবেগ তোমার হচ্ছে এল আর কৌণিক বেগ তোমার হচ্ছে ওমেগা। আমরা একটু প্রুফ করছিলাম এল সমান সমান আই ওমেগা। সো এখানে অ্যান্সার হবে অ্যান্সার ডি। এখন যে আমরা আমাদের সেকেন্ড টপিকে, এটা তো দেখতে পারতেছো জিএসটি 21-22 এখান থেকে কিন্তু প্রবলেম চলে আসছে। এইটা পার্টটা অ্যাকচুয়ালি একটু ক্রিটিক্যাল, কেন? তার কারণ জড়তার ভ্রামক কনসেপ্টটা দিয়ে চাইলে মারাত্মক ভাবে পেঁচানো যাইতে পারে, যে তুমি কিভাবে ঘুরাবা, কোন অ্যাক্সেস দিয়ে ঘুরাবা, বা ভর তুমি কিভাবে রাখবা। কিন্তু তোমাদের বইতে যেহেতু ব্যাপারগুলোকে খুব ডিপ লেভেলে দেওয়া নাই, আমাদের সিলেবাসে যতটুকু আছে আমি সেই জায়গার মধ্যে থেকে তোমাকে এক্সপ্লেইন করব। কিন্তু জিজ্ঞেস করো যে ভাই এর আমার লাভটা কি, আমি কি করব? ধরো একটা বস্তু ভারী, ওকে ধাক্কা দিয়ে সরাইতে কষ্ট হয়, সে তুমি যেমন জড়তা দিয়ে প্রকাশ করো, ঠিক একইভাবে কোনো বস্তুকে ঘুরাইতে কতটা কষ্ট হবে তুমি সেটাকে জড়তার ভ্রামক দিয়ে প্রকাশ করো। এতটুকু আবার চিন্তা করা যেতে পারে। তো দেখো এই কাজটা করতে গেলে শুরুতে আসে যে জড়তার ভ্রামক নির্ণয় করা। এখানে আমরা ত্রিমাত্রিক ভাবে একটা বস্তু এখানে চিন্তা করতে পারি এম, তাহলে এটার 3টা অক্ষ থেকে 3 রকম লম্ব দূরত্ব হবে। যেমন মূল বিন্দু থেকে এই দিক বরাবর তার যে দূরত্ব, এটা হচ্ছে আমাদের জন্য জেড। আবার মূল বিন্দু থেকে এই ওয়াই অক্ষ থেকে যে লম্ব দূরত্ব, এটা তোমার হচ্ছে এক্স। আর এক্স অক্ষ থেকে তার যে লম্ব দূরত্ব তোমার এইটা হয়ে যাবে আবার ওয়াই। তাহলে সে 3টা অক্ষ থেকে কিন্তু 3 রকম লম্ব দূরত্বে অবস্থান করবে, এবং এটাই খুব স্বাভাবিক। তার মানে আমি ত্রিমাত্রিক ভাবে কখনো তার টোটাল এই দূরত্বকে বের করার চেষ্টা করি, মানে আর দিয়ে, সেই আর কে কন্ট্রিবিউট করবে এক্স অক্ষের একটা মান, ওয়াই অক্ষের একটা মান, এবং জেড অক্ষের একটা মান। এটাকে বেসিক্যালি আমরা ভেক্টর দিয়ে চিন্তা করতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার রুট। অর্থাৎ মূল বিন্দু থেকে যখনই কোনো বস্তুর লম্ব দূরত্বকে বের করতে যাবা, তখনই মনে রাখবা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এইভাবে আমরা যে কোনো অবস্থানকে খুঁজে বের করতে পারবো। এখন আমরা আমাদের বুঝার খাতিরে ইজি করে ধরে নিচ্ছি এইটা হচ্ছে আমাদের অক্ষ, এই যে হলুদ কালারে এটা হচ্ছে আমাদের অক্ষ। এই অক্ষ থেকে আমাদের বস্তুটা ধরলাম এইচ পরিমাণ দূরত্বে আছে। এই জায়গাতেও প্রবলেম, তুমি যে বস্তু কিনেছো এটা কিন্তু তোমার কোনো বিন্দু বস্তু না। তাহলে আমি যদি একটা বস্তু কল্পনা করতে যাই, নয়তো আমরা বিন্দু বস্তুদের কথা বলি, এবং বিন্দু বস্তুর ক্ষেত্রে আমাদের ডাইরেক্ট সূত্র হয়
আই সমান সমান এম আর স্কোয়ার লিখে দিচ্ছি। এটা কিন্তু আমরা বিন্দু বস্তু বলতে বিন্দু ভর সেই ক্ষেত্রে এই কথাটা বলতে পারি, কিন্তু বাস্তবে তো যে কোনো কিছুরই শেপ থাকে এরকম, তাই না? যে কোনো বস্তুর ক্ষেত্রে, তার মানে এখানে বিন্দু একটা না, এখানে তো অ্যাকচুয়ালি এরকম অসংখ্য বিন্দু ছড়ায় ছিটায় আছে। তাহলে তখন আমি কিভাবে করতে পারবো? তখন ব্যাপারটা আসলে এরকম হয়ে দাঁড়াবে, যেই অক্ষের সাপেক্ষে তুমি এখানে ঘূর্ণায়মান মানে যার থেকে তুমি বের করতে চাও, তখন বস্তুটাকে তুমি একটা না, বস্তুকে এরকম অসংখ্য কণায় বিভক্ত করে ফেলবা। এই যে এরকম অসংখ্য যে কণা আছে এগুলাকে আমরা এভাবে বিভক্ত করে ফেলবো, এবং আমরা ধরে নিব প্রত্যেকটা কণা যেই পরিমাণ দূরত্বে আছে, যেমন ধরলাম এটা প্রথম কণা যার ভর m1 এবং সে আছে r1 দূরত্বে, দ্বিতীয়টাকে ধরলাম ভর m2, সে আছে r2 দূরত্বে, সিমিলারলি m3 সে আছে r3 দূরত্বে, এবং এভাবে আরো অসংখ্য অসংখ্য কণা থাকতে পারে। অর্থাৎ এভাবে বলতে গেলে যে কোনো n সংখ্যক কণা এইভাবে n সংখ্যক দূরত্বে থাকতে পারে। তখন এই প্রত্যেকটার জন্য যদি আমি ঘূর্ণনকে যোগ করি, এই যে প্রত্যেকটাই এই অক্ষের সাপেক্ষে ধরলাম একটা কৌণিক বেগ নিয়ে ঘুরছে, তখন সবগুলাকে যদি যোগ করে ফেলি, মানে প্রত্যেকটা এম আর স্কোয়ারকে যদি যোগ করে ফেলি, তখনই পাবো আমরা জড়তার ভ্রামক। এটাকেই বলে সামেশন অফ এম আর স্কোয়ার, অর্থাৎ ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা কণার জড়তার ভ্রামককে যুক্ত করার পরে টোটাল এই বস্তুর জড়তার ভ্রামকটাকে পাওয়া যাবে। এখান থেকে এটা আসছে। এখন আমরা যদি চাই এভাবে এতগুলা বস্তু কণাকে হিসাব না করে পুরাটাকে গড় করে একটা তো পয়েন্ট ধরতে পারি, সাপোজ এই যে সম্পূর্ণ বস্তু কণার ভরটাকে আমি এই জায়গাতে কেন্দ্রভূত করে নিতে পারি, এবং আমি ধরতে পারি যে তুমি এখান থেকে মানে ঘূর্ণন অক্ষ থেকে যেই দূরত্বে আছো এটা হচ্ছে আমাদের জন্য কে, এমনটা আমরা ধরতে পারি। তো তখন আমরা এই জড়তার ভ্রামকটাকে তো কনফিউজিং না করে ডিরেক্টলি আই সমান সমান এম কে স্কোয়ার দিয়ে কিন্তু প্রকাশ করতে পারি। বুঝতে পারছো? এবং এখানে এই জন্য লেখা থাকলো যে রৈখিকের ক্ষেত্রে ভর যে কাজটা করে, মানে তোমাকে একটা জড়তা ফিল করায়, একটা বাধা ফিল করায়, জড়তার ভ্রামক ঘূর্ণনের ক্ষেত্রে সেম কাজটা করে, একটা বাধা ফিল করায়, এটা তোমাকে কষ্ট ফিল দেয় যে ভাই এটাকে ঘুরাইতে কষ্ট বেশি হচ্ছে, সিম্পলি এই ফিলটা তোমার হচ্ছে এইটা। আমাকে বুঝতে পারছি? আচ্ছা, তাহলে সামনে আগাই। তোমাদের বইয়ে যেই কয়েকটা সূত্র দেওয়া আছে তাদের মধ্যে সবচেয়ে যদি বলি ইম্পর্টেন্ট কোনটা মানে পরীক্ষায় আসার জন্য, এটা হচ্ছে আমাদের এই রড। এখান থেকে প্রশ্ন সাধারণত বেশি আসে। রডের যখন সেন্টার দিয়ে অক্ষ যাবে তখন সূত্র হবে 1/12 ml স্কোয়ার। রডের যদি একটা প্রান্ত দিয়ে অক্ষ যায় তখন বলি আমরা 1/3 ml স্কোয়ার। এবং এইটার পরে বাকি যেগুলো ইম্পর্টেন্ট, ধরো আমরা গোলকের কথাই যদি বলি, সলিড এই কথা মানে হচ্ছে নিরেট, তাহলে নিরেট গোলকের ক্ষেত্রে সূত্র হবে 2/5 mr স্কোয়ার। তোমাকে প্রশ্নে একবারও বলবে না নিরেট গোলক, তোমাকে বলবে এইভাবে পৃথিবীর ক্ষেত্রে জড়তার ভ্রামক কত। এবার তুমি চিন্তা করো, পৃথিবী বা আমাদের যে আর্থ, এটা কি গ্রহ না? গ্রহর ভিতরে তো ছিদ্র ফুটা ফাটা থাকার কথা না, এটা সুষম গোলক আমরা ধরে নিতে পারি। তাই পৃথিবীর জড়তার ভ্রামক যদি বের করতে বলে 2/5 mr স্কোয়ার, কিন্তু তোমাকে যে বলে যে সাপোজ ফুটবল, টেনিস বল, ভলিবল এদের ক্ষেত্রে জড়তার ভ্রামক বের করো, তখন সূত্র হবে 2/3 mr স্কোয়ার। এই কথা মানে হচ্ছে যখনই আমরা ফাঁপা কোনো শেপ নিয়ে কথা বলবো, ফাঁপা গোলক, ফুটবল, ভলিবল যে কোনো কিছু, তখনই আমরা ইউজ করব 2/3 mr স্কোয়ার। একটু মনে রাখতে হবে এগুলো, কারণ প্রুফ করতে গেলে তুমি পরীক্ষা আসলে আর সময়ই পাবা না, একটু মুখস্থ রাখা লাগবে জিনিসটাকে। এখন আসি আমরা, যদি সিলিন্ডারের ক্ষেত্রে বলা হয় এবং ফাঁপা সিলিন্ডারের মতো এরকম কিছু একটা, আপাতত আমরা ফাঁপা সিলিন্ডার না নিয়ে ফার্স্টে রিং নিয়ে কথা বলি। রিং মানে কোনটা? হাতের আংটি, রিং যার মাঝখানে ছিদ্র, তার ক্ষেত্রে সূত্র হচ্ছে তোমার আই সমান সমান এম আর স্কোয়ার। কিন্তু এই রিংটার দেখো অক্ষটা কিভাবে গেছে, একদম সেন্টার দিয়ে এভাবে চলে গেছে। মানে বেসিক্যালি ধরো যদি আমরা হাতের এটাকে আংটি বলতে পারি, এই যে এভাবে আংটি বলতে পারি, তাহলে অক্ষটা এইভাবে লম্ব হয়ে চলে গেছে। এই ক্ষেত্রে আছে হাফ না শুধু এম আর স্কোয়ার। কিন্তু যদি অক্ষটা এইভাবে না গিয়ে এইভাবে হইতো, মানে যে রিংটা আমি এইভাবে ঘুরাইতাম, তখন আবার তোমার সূত্র হয়ে যাইতো ডিরেক্টলি হাফ এম আর স্কোয়ার। এটা বোঝা খুব মুশকিল যে ভাই আমি অক্ষর নিব কিভাবে। তোমাদের পরীক্ষায় সাধারণত এইটাকে নিয়ে প্রশ্ন জিজ্ঞেস করে না, জিজ্ঞেস করে এটাকে নিয়ে। আমি একটু পরে পেয়ে যাবো, সবার একে দেখাবো যে কিভাবে তুমি এখানে
এই অক্ষ চিন্তা করবা যে এইভাবে লম্ব নাকি তলটা ফুটা করে ভিতর দিকে লম্ব, এটা আমরা আঁকবো একটু পরে, ঠিক আছে। লাস্ট ওয়ান, একটা এখানে লেখা নাই, এটা হচ্ছে ডিস্ক বা বলতে পারো চাকতি। তাহলে ডিস্ক বা চাকতি অথবা সিলিন্ডার সবই আসলে এক। এই তিনটার ক্ষেত্রে খালি বলা হয় নাই, এই তিনটা ক্ষেত্রে সূত্র হচ্ছে হাফ অফ এম আর স্কোয়ার। আমি বলছিলাম যে তোমাকে চিত্রকে দেখাবো, তার সামনে যেটা ভালো করে বুঝাই দিচ্ছি যে ঘটনা কি। সেটা করার আগে আমাদেরকে দুটো অক্ষ উপাদ্য জানতে হবে, একটা হচ্ছে লম্ব অক্ষ উপাদ্য, তার হচ্ছে সমান্তরাল অক্ষ উপাদ্য। তো ফার্স্টে আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্যকেই একটু বোঝার চেষ্টা করি। তো ধরলাম এটা হচ্ছে আমাদের রড, এই রডের যে মেইন অক্ষটা মানে ভর কেন্দ্রগামী লম্ব অক্ষ, এটা এভাবে পাস করে চলে গেছে। তাহলে এই ভর কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক তাকে আমরা আই বার এরকম বলতে পারি। আবার এটাকে অনেকে আই জি এভাবেও লেখে, একই কথা, কোনো সমস্যা নাই। তাহলে আমরা জানি রডের ক্ষেত্রে ভর কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে যে আইটা হয়, এটা হয় 1/12 এম এল স্কোয়ার। কিন্তু ধরো কোনো কারণে তোমাকে বললাম না ভাই আমি এখান থেকে জানতে চাই না, আমি জানতে চাই যদি অক্ষটা এইভাবে একটা প্রান্ত দিয়ে যাইতো তাহলে আপনার এখানে জড়তার ভ্রামকটা কত হইতো। তো ধরলাম তুমি আমার কাছ থেকে এই আইটাকে জানতে চাচ্ছ, তাই প্রথম কাজটা কি হবে, প্রথম কাজটাই হবে এদের মধ্যবর্তী লম্ব দূরত্বকে আগে মার্ক করে ফেলা। তো ধরলাম এই লম্ব দূরত্ব তোমার হচ্ছে ডি, মানে ভরকেন্দ্র দিয়ে গেলে যা হয় আগে সেটা জানতে হবে, তারপরে অন্য কোনো পয়েন্ট দিয়ে গেলে কি হয় সেটা আমি জানতে চাই। তাহলে এই অক্ষ থেকে ওই অক্ষের লম্ব দূরত্ব আগে নিতে হবে এবং তারপরে ডাইরেক্ট সূত্রটা হবে এইভাবে যে যেটা তুমি জানতে চাও সমান সমান মাঝখান দিয়ে গেলে যা হয় যোগ এম ডি স্কোয়ার। তাহলে মাঝখান দিয়ে গেলে হয় 1/12 এম এল স্কোয়ার। আর যদি আমি দূরে যাই, কতটুকু দূরে তুমি গেছো একটু ভালো করে ভেবে দেখো, টোটাল দৈর্ঘ্যের কিন্তু অর্ধেক দূরত্ব, কারণ কি সেন্টার থেকে এই পারে গেছো অর্ধেক গেছো, তাই এখানে ডি এর মানটা হবে L/2। এখন শর্ত মতে এই দূরত্বকে আবার করতে হবে স্কোয়ার। এখন আমি স্কোয়ারকে যোগ বিয়োগ করি, তখনই পেয়ে যাবা 1/3 এম এল স্কোয়ার। তার মানে আমরা আসলে সেন্টারে না গিয়ে অন্য যে কোনো অক্ষ দিয়ে গেলে সেখানে আই এর মানটা কি হবে যদি এমন কিছু বের করতে চাই, তখনই মনে রাখবো সমান্তরাল অক্ষ উপপাদ্য আমাদেরকে হেল্প করবে। এবং এইটা কিন্তু ঢাকা ভার্সিটির পরীক্ষাতে কয়েকবার আসছে। তো তোমাদের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট যে অন্য যে কোনো ভার্সিটি বা অন্য যে কোনো সালেও এরকম প্রবলেম আবার দেয়া যেতে পারে। আর যদি আমি লম্ব অক্ষ উপপাদ্যের কথা বলি, এটা আপাতত আমি এই পেজে ডিসক্রাইব করতেছি না, যে আই জেড সমান সমান আই এক্স প্লাস আই ওয়াই। খালি মনে রাখবা যে আই এক্স আর আই ওয়াই এটা হচ্ছে আমার তলের সাথে, আর আই জেড এটা হচ্ছে তলের সাথে লম্ব। ওকে, একটু লিখে রাখলাম। এখন সামনের পেজে গিয়ে আমি এটাকে বুঝাই বলতেছি। যেমন ধরো আমরা যদি একটা বৃত্তাকার চাকতির কথা ভাবি, তো ধরলাম এটা আমাদের একটা বৃত্তাকার চাকতি, ঠিক আছে। এই বৃত্তাকার চাকতির উপরে কি দুইটা অক্ষ হওয়ার কথা, ব্যাস বরাবর এটা একটা এবং ব্যাস বরাবর এটা একটা। এটাকে আমরা বললাম এক্স অক্ষ, এটাকে বললাম আমরা ওয়াই অক্ষ। তাহলে তোমরা বলো তো জেড অক্ষটা কোথায়? জেড অক্ষটা এখান থেকে ফোটা হয়ে বের হয়ে গেছে, তাই কিন্তু আমরা এখানে জেড অক্ষটাকে দেখতে পারতেছি না। ওকে, সমস্যা নাই, কিন্তু একটু লজিক্যালি ভাবি জিনিসটাকে। যদি আমরা একটা বৃত্তাকার চাকতিকে একটু সাইড ভিউ থেকে দেখি, এ কথা মানে হচ্ছে একটু ত্রিমাত্রিক ভাবে যদি দেখার চেষ্টা করি, তখন কি অবস্থা হবে, এই চাকতির একটু থিকনেস আছে হালকা, ধরো এটা 2 টাকা কয়েন, এটা 5 টাকা কয়েন, হালকা এরকম থিকনেস আছে, ঠিক আছে। সো এই যে থিকনেসটাকে আমি এভাবে দিয়ে রাখলাম, বাইর দিয়ে এই যে দিয়ে রাখছি। এখন যদি আমরা এই জায়গাতে অক্ষগুলোকে আঁকতে চাই তাহলে কি করতে পারি, ব্যাস বরাবর আমাদের ছিল আগেও এক্স অক্ষ এবং আরেকটা ব্যাস বরাবর এইভাবে আমাদের আছে ওয়াই অক্ষ, তাই না? এটা কিন্তু আমরা জানি যে দুইটা ব্যাসে দুইটা অক্ষ। এখন প্রশ্ন হইলো তৃতীয় অক্ষটা কি এখানে আঁকা যাবে? অবশ্যই আঁকা যাবে, বাট সেটা করার জন্য তোমাকে দেখতে হবে যে তুমি কোন পয়েন্ট দিয়ে দুটা অক্ষে ছেদ করছো। এই যে এই পয়েন্ট দিয়ে ছেদ করছো না, তো এই পয়েন্টে কিন্তু এই যে এই পয়েন্টটা,
এখন আমরা ফাইনালি নিয়ে আসবো জেড অক্ষকে, এই যে তাহলে ভর কেন্দ্রগামী আমাদের লম্ব আরেকটা অক্ষ, সো এইটা হচ্ছে আমাদের সেই জেড অক্ষ। বুঝতে পারছো? আগে টান দিয়ে দেখাইলাম, এখন তাহলে সুন্দর করে এক টান দিয়ে দিই, এই যে এটা হচ্ছে আমাদের সেই জেড অক্ষ। তাহলে এইবার তুই চিন্তা করো, কে তলের সাথে আর কে তলের উপর লম্ব। এখানে এক্স এবং ওয়াই কিন্তু তলের সাথে, এই যে এই তোমার তলটার সাথে, করা কি বুঝতে পারছো? এভাবে অবশ্যই আমরা রাখবো না, মুছে দিই, যে এই তোমার হচ্ছে তলের সাথে। এবং যেহেতু এই পুরা জিনিসটা তোমার ছিদ্র বা ছিটাফাটা নাই, তার মানে এটা কিন্তু একদম পুরা নিরেট এইভাবে আছে, আমরা এমনটা দাবি করতেছি। কটা কি বুঝতে পারছি? একটা কাজ করি, দেখি এটা কি পুরোটা তোমার হাইলাইট করে দেওয়া যায় কিনা বোঝানোর জন্য। আচ্ছা, আমি পুরোটা একটু হাইলাইট করে দিয়ে দিই। এইটাকে আমরা চিন্তা করতেছি যে পুরোটাই একদম তোমার সলিড, কোনো চিটাফাটা নাই, কারণ 2 টাকার কয়েন, এটা কিন্তু তোমার এমনটাই হওয়ার কথা যে তুমি কোনো ছিদ্র পাবা না। ঠিক আছে, তাহলে এই যে সবুজ কালারে আমি তলটা এখানে মার্ক করতেছি, এই তলটার উপরে যেই দুইটা অক্ষ, সেই দুইটাকেই বলতেছি আমরা এক্স এবং ওয়াই, এবং তার সাথে যখন আমরা লম্ব নিব, সেই লম্বটাই হবে জেড অক্ষ। তার মানে জেড অক্ষ বলতে এই সবুজ কালারের তলের সাথে ফুটা করে আইদার ঢুকে গেছে অথবা বের হয়ে গেছে, এমন কাউকে আমরা আশা করতেছি। ঠিক আছে, তাহলে হোপফুলি আমরা এই এতক্ষণ পর্যন্ত তল জিনিসটা একটু হইলেও ক্লিয়ার হইতে পারছি যে তলটা আসলে কোনটা। ওকে, তাহলে এখন যে কাজটা করব, আমরা ডিরেক্টলি লম্ব অক্ষের সূত্রকে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আই জেড সমান সমান আই এক্স প্লাস আই ওয়াই, এটাকে অ্যাপ্লাই করব। এখন তুমি দেখো, তুমি সূত্রগুলো পড়ে আসছো, তুমি কোন সূত্র পড়ছো? তুমি পড়ছিলা যখন এই বৃত্তাকার চাকতিটা ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে ঘুরবে, তখন তার সূত্র হচ্ছে হাফ এম আর স্কোয়ার। মানে আমরা যত সূত্র পড়ছি ন্যাচারালি সবগুলোই কিন্তু জেড অক্ষের সাথে বা ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাথে। কিন্তু তুমি এখন জানতে চাচ্ছ যে আই এক্স বরাবর এবং আই এই বরাবর তোমার জটার ভ্রামক কত। তার মানে আমরা আসলে চাচ্ছি এই বৃত্তাকার চাকতির ব্যাস বরাবর জটার ভ্রামককে নির্ণয় করতে, এটা আমরা চাচ্ছি। একটু এই চিত্র খেয়াল করো, যদি এক্স অক্ষ বলি বা ওয়াই অক্ষ বলি, দুইটি কি দেখতে একদম সিমিলার না? মানে বৃত্তকে সমান সমান দুই টুকরা করে ফেলছে। তার মানে আমি যদি এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে দেখতে একই রকম চিন্তা করি, তাহলে দুইটা মান কিন্তু একই রকম মান আসবে। তাহলে আমরা আই এক্স এবং আই ওয়াই এর পরিবর্তে জাস্ট সিম্পলি টোয়াইস আই লিখে দিলাম, মানে একই জিনিস রিপিট। তো আই সমান সমান কি আসবে? পক্ষান্তর করলে কাটাকাটি করে 1/4 এম আর স্কোয়ার এটা আসবে। তার মানে আমরা বুঝে গেলাম একটা বৃত্তাকার চাকতির ব্যাস বরাবর তুমি যদি বের করতে চাও, এই মানটা হাফ এম আর স্কোয়ার না, তারও অর্ধেক 1/4 এম আর স্কোয়ার এটা আসবে। তার কারণটা হচ্ছে তুমি যেই দুইটা অক্ষের জন্য জানতে চাও তারা তলের উপরে এক্সিস্ট করে, আর এই যেটা তোমার হচ্ছে লম্ব বরাবর। ঠিক আছে, আশা করি আমরা এটা বুঝতে পারছি। তা চলো এখন আমরা একটু সামনে যাই। আচ্ছা, তো তোমাকে বলতেছিলাম যে কিভাবে তুমি চাইলে এই ব্যাস বরাবর বের করতে পারবা। সিম্পল থিমটা হচ্ছে এটাই যে আমরা যে তল দিব, যেমন ধরা যাক আমি তোমাকে একটা ওইতে বুঝাই। যদি আমি এই প্যাডের কথাটাই বলি, এই প্যাডটার তো অক্ষ 3টা আছে, কিভাবে? এটা হচ্ছে যে লম্বাটে তোমাদের যে এটা অক্ষ ওয়াই, এই লম্বাটে মানে এইভাবে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর বের হয়ে গেল জেড অক্ষ। তাহলে এখন তুমি যদি এটাকে বলো যে ভাই এই প্যাডটাই ঘুরান তো, কিভাবে ঘুরাবো? এই তলের সাথে লম্ব বরাবর যে অক্ষ বের হয়ে গেছে এইভাবে ঘন, মানে সিপি তুমি হচ্ছে জেড অক্ষের সাপেক্ষে ঘুরাচ্ছ। এখন তুমি চাও এরকম জেড অক্ষের সাপেক্ষে না ঘুরে এটার ওয়াই অক্ষ বরাবর এভাবেও ঘোরাতে পারো, আবার তুমি চাইলে এক্স অক্ষ বরাবর এটাকে এভাবেও ঘোরাতে পারো। সো লম্ব অক্ষের থিমটাই হচ্ছে এক্স অক্ষের ঘূর্ণন, এবং যদি ওয়াই অক্ষের ঘূর্ণন দুইটাকে আমরা যোগ করি, তখন যে পাবো জেড অক্ষের সাপেক্ষে ঘূর্ণন। কথা বোঝা গেছে? তার মানে তলের সাথে যারা হবে তারা হবে একটা এক্স অক্ষ, একটা হবে ওয়াই অক্ষ, আর তলের লম্ব বরাবর এটা হবে জেড অক্ষ। এখন বুঝতে পারছি জিনিস আছে এতটুকুই। ঠিক আছে, তাহলে এখন আমরা সামনে আগাইতে পারি। আর একটা এক্সাম্পল দেওয়া যাইতে পারে তোমাদেরকে বোঝানোর জন্য। এই যে বৃত্তাকার রিং এর কথা বলতেছিলাম, তা ধরো কেউ যদি বলে ভাই বৃত্তাকার রিং এর জন্য আপনি ব্যাস বরাবর বের করে দেখান তো, তাহলে আমরা দেখছিলাম একটু আগে যে বৃত্তাকার রিং এর ক্ষেত্রে যদি আমরা
একদম এই ভাই ছিদ্র করে বের হয়ে যায় জেড অক্ষ সাপেক্ষে, তখন এই আই জেড এর যে মান এটা হচ্ছে শুধুমাত্র এম আর স্কোয়ার। কিন্তু এখন তুমি চাচ্ছ ভাই এটাকে ব্যাস বরাবর মানে এই অক্ষ বরাবর অথবা এই অক্ষ বরাবর এরকম বাকি আরো দুটো অক্ষ বরাবর ভাগ করে ফেলতে। এখন বৃত্তাকার রিং বলো আর বৃত্তাকার চাকতি বলো, এক্স এবং ওয়াই তে তুমি যখন টুকরা করবা তখন লিটারালি জিনিসটার অবস্থা এমন হয়ে যায় যে যেখান থেকে কাট না কেন দেখতে কিন্তু সেম লাগে। আরেকটা ব্যাপার এখানে একটু দেখার দরকার আছে, সেটা হচ্ছে জেড অক্ষটা যেহেতু তুমি চাচ্ছ এখানে বৃত্তাকার চাকতিকে ছেদ করতেছো, তাহলে জেড অক্ষ কিন্তু এভাবে তুমি আঁকবা এবং আঁকার পরে এখান থেকে আর একটা টান দিবা। এই কথার মানে হচ্ছে ছিদ্র তুমি করছো ভালো কথা, কিন্তু এটা সলিড, এটা বৃত্তাকার পুরা ভট আছে, তো এখানে দাগটা দেওয়া উচিত না। আর যখন আমরা বৃত্তাকার রিং আঁকবো তখন অবশ্যই এই জেডটা একদম দেখতে পারবো, কারণ আমার তো এখানে কোনো ম্যাটেরিয়াল নাই, এটা ফাঁপা জায়গা, তাই আমি একদম কেটে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে শর্ত একটাই, আই জেড সমান সমান আই এক্স প্লাস আই ওয়াই। যেহেতু এক্স অক্ষ ওয়াই অক্ষ দেখতে একই রকম লাগে, তাই টোয়াইস আই লিখলাম সমান সমান আই জেড অথবা আই সমান সমান হাফ অফ এম আর স্কোয়ার। তার মানে আমরা দেখো এটা কিন্তু প্রুফ করে ফেলতে পারলাম যে যদি আমরা বৃত্তাকার রিং নিয়ে কথা বলি এবং বৃত্তাকার রিং এর ব্যাস বরাবর বের করতে চাই, তখন যে জড়তার ভ্রামকটা পাবো সেই মানটা হবে হাফ অফ এম আর স্কোয়ার। কেন হয় আমি কিন্তু একদম ওকে ভেঙে দেখাইলাম লম্ব অক্ষ উপপাদ্য দ্বারা। ঠিক আছে, তো সামনে আগাই। এখন এই এতক্ষণ যে কথাবার্তা বলছিলাম টর্কের, ওইটাকে এখানে একটু সুন্দর করে ধরো সামারি করে লিখে দেওয়া আছে যে কিভাবে আসলো বা দিকটা আমরা কিভাবে বুঝবো, এখানে আর কোথায় এফ কোথায়, টর্ক যে লম্ব ভাবে ওই যে রাইট হ্যান্ড নিয়ম দিয়ে আমরা আর ক্রস এফ ঘুরাবো আমরা টর্ক পাবো। এতক্ষণ যে ম্যাথ গুলো করে আসছিলাম টর্কের উপরে, ওইটার একটা সিম্পল এক্সাম্পল তোমাকে দেখানো আছে। খালি এটাই বোঝাচ্ছে যে ভাই তুমি এই জায়গাতে ভালো করে খেয়াল করো যে সেন্টার থেকে যেখানে বল প্রয়োগ করবা এইটা হবে ব্যাসার্ধ আর, যে বল প্রয়োগ করবা এটা হবে এফ। এই যে এই সেন্টার থেকে যেখানে বল প্রয়োগ করবা এটা হবে এফ, আর এইখানে তুমি এফ জি গুণ করো আর এবং এফ, তা তো এই বৃত্তাকার চাকতির তলের উপরে আছে, তাই আর ক্রস এফ করে ফলাফল পাওয়া যাবে লম্ব বরাবর। এটাই দেখো চিত্র আকারে তোমাকে দেওয়া। আর এতক্ষণ কিন্তু আমরা এই কথাগুলোই বলছিলাম, তো সামারি আকারে এই পেজ দেওয়া থাকলো, এখানে আমরা কোনো লেখালেখি করব না, আমরা ফাঁকা পেজে যে এটাকে বুঝাবো। এবং আরেকটা এক্সাম্পল লিভারের, যে আমরা কিছু বলি যে ভাই এই যে রেঞ্জ ঘুরাই বা লিভার ঘুরাই কেমনে কাজ করে, এটা হচ্ছে হাতল। এই হাতলটাকে ধরে তুমি যদি এইভাবে চাও ঘুরাইতে, ঘুরাও, তাহলে তোমার কি হবে, এটা এভাবে মোচড় দিবা, শুধু টর্ক প্রয়োগ করছো এইভাবে। ইভেন তুমি চাইলে টর্ককে উল্টা পাশেও ঘুরাইতে পারবা। মেইন কথা এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ, আর এই জায়গায় তুমি প্রয়োগ করবা একটা বল এফ, নিচের দিকে একটা বল প্রয়োগ করবা এফ, ওইটার কারণে একটা টর্ক উৎপন্ন হবে এইভাবে, মানে সিম্পলি এইভাবে ধরে মোচড় দিবা, এইটা হবে টর্ক। বুঝতে পারছো? রেঞ্জের ক্ষেত্রেও সেম হয়, আমরা একটা অঙ্কে দেখাইছিলাম যে এইভাবে সেন্টার থেকে যত দূরত্বে বল প্রয়োগ করব, এইটাকে যদি আমরা ব্যাসার্ধ বলি, এটাকে কিন্তু ছবি দেখলে আবার ওই যন্ত্রটার দৈর্ঘ্য মনে হবে। একটা অঙ্ক করাইছিলাম একটু আগে। ওকে, এখন স্যার যদি চায় ধরো তোমাকে অঙ্ক এভাবেও দিতে পারে করানোর জন্য, যে তোমাকে বললো ব্যাসার্ধ ভেক্টর সমান সমান থ্রাইস আই, এবং তুমি যে বলটা প্রয়োগ করবা সমান সমান ধরো আই প্লাস জে মাইনাস কে দিয়ে বললো তুমি আমাকে টর্কের মানটা বের করে দাও। এভাবে কিন্তু তুমি চাইলে একটা রিটেন প্রবলেম দেওয়া যেতে পারে। তুমি কি করবা, তুমি মনে রাখবা যে টর্ক যদি করতেই হয় তাহলে এটা হবে আগে ব্যাসার্ধ ভেক্টর, তারপরে প্রযুক্ত বল আর ক্রস এফ, এই সিকোয়েন্স মেনটেন করতে হবে। তাহলে আই জে কে আমরা এটা করছিলাম কণিক ভরবেগ করার সময়। তাহলে আর এর পরিচয় কি, শুধুমাত্র 3, বাকিগুলো নাই মানে তুমি 0 0 দ্বারা রিপ্লেস করে দাও। আর এফ এর মানটা হচ্ছে 1i 1j মাইনাস কে। এখন কি গুণ করতে একদম কষ্ট হবে, যে আমরা আইটাকে এভাবে ব্লক করে রাখি 0 0 বাদ, যে আমরা জেটাকে ব্লক করে রাখি 3 আর 1 -3, তাহলে তোমার সেখান থেকে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হয়ে গেল থ্রাইস জে। আর যে কেটা ব্লক করে দিই 3 বাদ যাবে, তাহলে তোমার হচ্ছে প্লাস থ্রাইস কে।
একদম আমরা ডিরেক্টলি ক্রস করে দিব, তাহলে হয়ে যাবে। বুঝতে পারছো? জিনিসগুলো আসলেই সোজা, কিন্তু তুমি যে স্টেপ ভুল করো তাহলে বিপদ হয়ে যাবে। এই স্টেপগুলো ভুল করো না। কিছু তাহলে এমসিকিউ সলভ করে ফেলি। কেন্দ্রীয় বল এফ এর প্রভাবে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘূর্ণনরত কণার উপর ক্রিয়াশীল টর্কের মান কত? সম্ভব না। তার কারণ কেন্দ্রীয় বল কোথায় কাজ করে? কেন্দ্রর দিকে অথবা কেন্দ্রের বাহিরের দিকে। বল যদি তুমি এভাবে প্রয়োগ করো যে কেন্দ্রের দিকে বা কেন্দ্রের বাহির দিকে, অত কোনো ঘূর্ণন তৈরি করতে পারতেছে না, এখানে তোমার কোনো কাজই হবে না, তোমার টর্কের মানই হবে না, জিরো। একটা বস্তু জড়তার ভ্রামক কিসের উপর নির্ভর করবে? তার ভরের উপরে এবং তার ঘূর্ণন অক্ষের উপরে, কারণ কি এম আর স্কোয়ার। একটি চাকার ভর এম 5 কেজি, চক্রগতির ব্যাসার্ধ কে 25 সেন্টিমিটার, তাহলে জড়তার ভ্রামক কত? আই সমান সমান এম কে স্কোয়ার। 25 সেন্টিমিটার মানে 25/100 হোল স্কোয়ার। ঠিক আছে, কাটাকাটি করা কোনো ব্যাপার না, কিন্তু একটু পেন খেয়ে যাব। আচ্ছা, তাহলে 25 কে স্কোয়ার করলে কত হয় ওটা পরে ভাবতেছি। রাখলাম 25 × 25 ডিভাইড বাই 5 এবং একটা 100 কাটলে হয় 20, কিন্তু আরেকটা 100 এখানে পড়ে আছে, তাহলে 4 25-এ 100 কাটলাম। এখন এই 25 আর 20 কাটতে পারো 5 দিয়ে, 5 5-এ 25, 4 পারে হচ্ছে 20, তাহলে উপরে হচ্ছে 5 আর তোমার নিচে হচ্ছে 16, মানে রাফলি 3 5-এ 15। এটা মোটামুটি মানটা 1/3 এর সাথে তুলনা করা যাইতে পারে, মানে 0.3 সামথিং চিন্তা করা যাইতে পারে। ঠিক আছে, এই অঙ্কগুলোর প্রবলেম এটাই যে তুমি আসলে পারো না তা না, কিন্তু এগুলা করতে গেলে আসলে একটু ক্যালকুলেট না থাকলে বোঝা মুশকিল। ঠিক আছে, আমি তোমাকে এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করে বলি, যেটা করলে কত আসে। এটা তোমার মানটা এক্স্যাক্টলি আসবে 0.3125, মানে হ্যাঁ ওই 1.1/3 বা 0.3 কাছাকাছি, বাট এক্স্যাক্টলি করলে 0.3125। এম ভর এবং এ প্রান্ত বিশিষ্ট একটা বর্গাকৃতি চাকতির কর্ণের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? সুন্দর প্রশ্ন। যদি এটাকে আমরা একটা বর্গাকার চাকতি চিন্তা করি, মানে একদম সলিড, তাহলে এটার এক্স অক্ষ এই বরাবর, এটার ওয়াই অক্ষ এই দিক বরাবর, তাহলে এক্স এবং ওয়াই তুমি যেভাবে চিন্তা করো না, কিন্তু এই বর্গাকার পার্টটাকে ঠিক অর্ধেক অর্ধেক করে কেটে ফেলছে, মানে সিমেট্রিক্যালি কেটে ফেলছে। তার মানে আমি যদি এখন এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে একটু ঘুরায় কর্ণ বরাবর চিন্তা করি, তাহলেও কিন্তু প্রবলেম নাই। সবসময় মনে রাখবা যে যদি অক্ষগুলো এমন ভাবে হয় যে বস্তুকে ঠিক সিমেট্রিক্যালি কেটে ফেলতেছে, তাহলে কিন্তু সমস্যা নাই। তার মানে এই বর্গাকার পাতে এই এক্স অক্ষ আর এই ওয়াই অক্ষের জড়তার ভ্রামক যা হবে, কর্ণ বরাবরও কিন্তু হুবাহু তাই হবে। কিন্তু প্রবলেমটা হইলো আমার তো আগে জানা দরকার জেড অক্ষের সাপেক্ষে কত, তারপর না আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে ভাগ করে ফেলবো। একটু মনে করে দেখো, আমরা আয়তাকার পাতের জন্য পড়ে আসছিলাম 1/12 এম ইন্টু এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার জড়তার ভ্রামক। যেহেতু এটা আয়তাকার পাত না, এইটা তোমার হচ্ছে একটা স্কোয়ার পাত, তার মানে এর দৈর্ঘ্য যা হবে এর প্রস্থ তাই হবে। তার মানে 1/12 এম ইন্টু দুইটা এ স্কোয়ার, বা সিম্পলি বলতে পারি 1/6 এম এ স্কোয়ার। এটা কি বের করলাম? এটা বের করলাম আমরা জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। আগে বের করলাম জেড অক্ষের সাপেক্ষে, এখন কি করব? লম্ব অক্ষ উপপাদ্য দিয়ে এটাকে আমরা ভেঙে ফেলবো। তাই লম্ব অক্ষ উপপাদ্য অনুযায়ী জেড অক্ষে যা হবে সেটা আসলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের যোগফলের সমান হবে। তাহলে 1/6 এম এ স্কোয়ার সমান সমান এক্স অক্ষ যোগ ওয়াই অক্ষ। এখন এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুজন কিন্তু এই বর্গাকার পাতকে একদম হুবাহু সমান সমান দুই টুকরা করে ফেলে, তার মানে এক্স মানেও যা ওয়াই মানেও তা। তাহলে ফাইনালি আমরা দাবি করতে পারি যে আই এক্স অক্ষের মান অথবা আই ওয়াই অক্ষের মান 1/6 কে আবারও 2 দিয়ে ভাগ করব, তাহলে 1/12 এম এ স্কোয়ার। এই যে যদি আবারও ভাগ করব, তাহলে উত্তরটা হয়ে গেল 1/12 এম এ স্কোয়ার। তাহলে আমাদের উত্তরটা হবে অ্যান্সার ডি। এটা কিন্তু বেশ ক্রিটিক্যাল ছিল, মানে এক দেখায় তোমার মাথায় জীবন আসার কথা না যে তুমি কিভাবে এই অক্ষরটাকে ঘুরায় ফেলবা, কিন্তু এটা করা যায়। আশা করি এখন মনে থাকবে, সিমেট্রি হলে আমরা ডিরেক্টলি অর্ধেক করে কেটে ফেলতে পারবো। একটা ফাঁপা সিলিন্ডারের ভর এম এবং ব্যাসার্ধ আর জ্যামিতিক অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? এটা সিম্পলি তোমার হাফ এম আর স্কোয়ার। ডান। এম ভরের এবং আর ব্যাসার্ধের একটা নিরেট সিলিন্ডার নিজ অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কোনটি? দেখো, সিলিন্ডারের ক্ষেত্রে উত্তর হচ্ছে আমাদের নরমালি হাফ অফ এম আর স্কোয়ার। এখন তুমি চাচ্ছ এটাকে চক্রগতির ব্যাসার্ধ এম কে স্কোয়ার দিয়ে
বের করতে। দুই পাশে কে কাটাকাটি করে দাও, এবং যদি আমরা উভয় পক্ষকে রুট করে দেই তাহলে হাফটাই হয়ে যায় 1/√2, এবং এই আর স্কোয়ারটি তোমার হয়ে যাবে সিম্পলি আর। তাহলে আমরা বুঝতে পারছি যে এখান থেকে আমাদের উত্তরটা আসতেছে r/√2। কোথায় এটা? এই যে অ্যান্সার বি, r/√2। আর যেহেতু জ্যামিতিক অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বলা ছিল, তাহলে হচ্ছে mr²। এটা আমরা একদম শুরুতে যখন জড়তার ভ্রামকের প্রথম দেখা যায় স্লাইডটা, ওখানে দেখবা তুমি হলুদ কালারের, দেখাই আসি কোনটা বলতেছি। এই যে এই জায়গাতে এই দেখো, এখানে তোমার দেওয়াই ছিল যে mr² তোমার হবে, কারণ কি এটা ফাঁপা সিলিন্ডার, মনে আছে? আমি বলছিলাম যে রিংটা তো লম্বা হয়ে গেলে আসলে ফাঁপা সিলিন্ডার হয়, আর নর্মাল সিলিন্ডার হলে হাফ mr² হয়, এটা তুমি বলে আসছিলাম। ওকে, আচ্ছা চলো আমরা আবার সামনে আগাই। 2.4 কেজি ভর আর 0.2 মিটার চক্রগতির ব্যাসার্ধ সম্পন্ন একটা চাকতিকে কি পরিমাণ টর্ক ক্রিয়া করলে কৌণিক ত্বরণ এত হবে? আলফা হচ্ছে তোমার এইটা, ভর 2.4 এবং চক্রগতির ব্যাসার্ধ কে বের করতে বসে টাউ। টাউ সমান সমান হচ্ছে আই আলফা, আই সমান সমান mk² আলফা। এখন কি বের করতে বসালে যে এই টাউ এর মানটাই কত হতে হবে, জাস্ট বসায় দাও। এম তোমার 2.4, কে হচ্ছে 0.2, তো 0.2 করি তাহলে 0.04, এবং তার সাথে গুণ করতে হবে আলফা, আলফা তোমার হচ্ছে এখানে 3। ওকে, এখন গুণ টুন করবো। তুমি চিন্তা করো জিনিসটাকে তাড়াতাড়ি করার জন্য এটাকে 4 বা 24 ডিভাইডেড এর মান চিন্তা করলে হবে, বাট মেইন প্রবলেমটা হচ্ছে যে মানগুলো সুন্দর না। তাই 2.4 ইন্টু 3 দিয়ে গুণ করি আগে, 3 4 12, তাহলে 0.12। এখন যদি গুণ করতে যাই 24 আর 12 লিখতে পারো 24 ইন্টু 12, আর ভাগ করতে হবে 1 ঘর আর 2 ঘর 3 ঘর, টোটাল 1000 দিয়ে ভাগ করতে হবে। তো 24 ইন্টু 12 যদি করতে চাও কিভাবে করতে পারি? আমরা জানি 24 মানে হচ্ছে 2 ইন্টু 12, 2 ভাগ করলাম, ডিভাইড বাই 1000। 12 12 144, 144 কে ডাবল করলে হয় 288 ডিভাইড বাই 1000, তাহলে অ্যান্সারটা হবে অ্যান্সার বি 0.288। মানগুলা ভালো কিন্তু অনেক সময় লাগে, একটু কষ্ট করে বের করতে হবে। নিচে কোনটা জড়তার ভ্রামকের একক? তুই চিন্তা করো জড়তার ভ্রামক কি mr², এম মানে কেজি, আর মানে মিটার, তাহলে কেজি মিটার স্কোয়ার, অ্যান্সার হবে অ্যান্সার এ। কোন অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক তোমাকে দেওয়া আছে, চক্রগতির ব্যাসার্ধ বের করতে বলা হচ্ছে, আর বস্তুর ওজন তোমাকে দেওয়া আছে 39.2। কাজ করি আগে আমরা ভরটাকে বের করি। যদি আমরা ওজন 39.2 এটাকে 9.8 দিয়ে ভাগ করে দিই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো ফার্স্টেই এই ওজন। ঠিক আছে, তাহলে কত হতে পারে? 8 থেকে 2, চিন্তা করো 4 দিয়ে গুণ করলে কি অবস্থায়, 4 8 32, 2 হাই থাকে 3, তার মানে এই বস্তুর ভর হচ্ছে আসলে 4 কেজি। ওকে, এখন তোমার লাগবে আই সমান সমান mk², এই ফর্মুলা। তো এই চক্রগতির ব্যাসার্ধ বের করতে হয়, আই এর মান 256, ভাগ দিব এটাকে আমরা ভর 4 দিয়ে, এবং তারপর একটা রুট দিয়ে দিব। এখন চিন্তা করো কি হবে, 256 কে অর্ধেক করলে হয় 128, আরো অর্ধেক করলে হয় 64, √64, 8 8 64, তাহলে অ্যান্সারটা হচ্ছে তোমার অ্যান্সার বি অথবা 8 মিটার। জড়তার ভ্রামকের মাত্রা সমীকরণ কোনটি? জড়তার ভ্রামক mr², এম হচ্ছে এখানে কেজি এবং আর মানে তোমার হচ্ছে মিটার, মিটার স্কোয়ার, বা সিম্পলি কেজি মানে ম্যাস বড় হাতের এম, আর মানে ডিস্টেন্স লেংথ ml পাওয়ার 2। তো দেখো এটা কোথায় আছে, এই যে একদম শুরুতেই ml পাওয়ার 2। তোমার যেটা লাগবে তুমি সূত্র দিয়ে বের করে ফেলতে পারবা। 5 কেজি ভরের একটা চক্রগতির চাকার জন্য চক্রগতির ব্যাসার্ধ মানে কে 20 সেন্টিমিটার দেওয়া আছে, এর উপরে টর্ক যে প্রয়োগ করবো টাও 0.4 নিউটন মিটার, তাহলে কৌণিক ত্বরণটা কত হবে? চিন্তা করো টাউ সমান সমান কি আই আলফা, আর আই সমান সমান আবার কি mk²। যে আমরা চাই এখন এখান থেকে বের করে ফেলতে পারবো না যে আলফা মানটা কত, তাহলে আলফা সমান সমান উপরে রাখবো টাউ 0.4, ভাগ দিব mk², এম এর মান 5 আর কে এর মান হচ্ছে 20 সেন্টিমিটার বা 0.2 মিটার, 0.2 কে স্কোয়ার করলে 0.04। যে কাটাকাটি করতে চাও এই 4 4 তো কাটাকাটি যাবে, কিন্তু সমস্যা হচ্ছে দশমিক, 0.4 মানে 4/10, আর 0.04 মানে 4/100, 100 গেল উপরে, 10 10 এ 100, 5 দিয়ে কাটলে তোমার হচ্ছে 2, ফাইনালি এখানে মানটা চলে আসছে আমাদের 2। ঠিক আছে, আর কৌণিক ত্বরণের এককটা কি হবে? রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এখানে অ্যান্সারটা হবে অ্যান্সার এ। ডিগ্রি পার সেকেন্ড স্কোয়ার এটা হবে না, এটা আমরা রেডিয়ান দিয়ে সলভ করব।
তাহলে আজকের ক্লাস মোটামুটি আমাদের এই জায়গাতেই শেষ। তা দেখো এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু আমরা যখন দুইটা চাইলাম দুইটা বেশ বড় বড় ছিল, এবং সেখানে আমরা চিন্তা করছিলাম শুধুমাত্র রৈখিক পার্ট নিয়ে, আর আজকে এই জায়গাতে শুধুমাত্র কণিক পার্ট নিয়ে, কিন্তু প্রত্যেকটার ভিতরে অনেক বড় বড় থিওরি এবং অনেক ডিটেলস কথাবার্তা আছে। তোমাদের যতটুকু দরকার যেভাবে পড়লে তুমি শেষ করতে পারবা মোটামুটি অতটুকুই তোমাদেরকে বলছি। কিন্তু এখন রিকোয়েস্ট থাকবে যে বাসায় বেশি করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করো। যদি ওটা সলভ করা হয়ে যায় তাহলে এই মোটামুটি তোমার হাতে চলে আসবে, এর চেয়ে বেশি তোমাদের দরকার নেই। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।